পাঠানোর আগে একটু জানিয়ে দিই যে কিভাবে আমাদের SMS করতে হবে। যদি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন 40 FORTI 40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm which is BHOOTFM@radio.forti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ঘটনার সাথে সাথে আপনাদের ঘটনাগুলো যদি একটু আমাদেরকে অডিও ক্লিপের মাধ্যমে পাঠিয়ে দেন তাহলে তো খুবই ভালো, কারণ অডিও ক্লিপের মাধ্যমে পাঠালে আপনারা সরাসরি পার্টিসিপেট করতে পারবেন। ঠিক একইভাবে যদি লিখে পাঠান তাহলে আপনারা ঠিক একইভাবে আমাদের সাথে আমাদের যে প্রতি বছর ভূত এফএমের যে বই বের হয় প্রতি বছর বই মেলায়, সেইখানে আপনারা আপনাদের গল্প যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনারাও সেখানে আপনাদের গল্প নিয়ে আসতে পারবেন। আমি এই সূত্র ধরে একটা কথা আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে ভূত এফএমের বই কোথায় পাবেন এই প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো যে ভূত এফএমের সকল বই পাওয়া যাবে রকমারি.com এ, এবং আপনি যদি অর্ডার করতে চান তাহলে ভিজিট করুন www.রকমারি.com অথবা কল করুন 01519521971 এবং হটলাইন আছে একটা খুব সহজ মনে রাখা 16297। প্রতিটি প্রতি বই শুধুমাত্র 150 টাকার সাথে ডেলিভারি চার্জ। তবে যদি আপনি 3টি বইয়ের একটা স্পেশাল বান্ডল অফার নেন তাহলে শুধুমাত্র 420 টাকা, এবং সেখানে কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না। এইটা হচ্ছে ঘটনা, এবং আমরা সরাসরি অন দ্যাট নোট আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। এবং আমি শুরুতেই তিনি বলেছেন তিনি পরিচয়টা দিতে যাচ্ছেন না, তো সরাসরি আমরা তার ঘটনাতেই যাব, একদম সরাসরি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনা যেতে চাই। যদি আপনার নাম বলতে কোনো সমস্যা থাকে নাম বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার নাম ইশরাফ। ঘটনাটা হচ্ছে আমার সাথে ঘটনাটা ঘটেছিল ঢাকা খুলনার হাইওয়ে রাস্তায়, ঢাকা খুলনার হাইওয়ে রোডে এই ঘটনাটা ঘটছে। ঘটনাটা হয়েছিল যে আমি নর্মালি রাতের বেলা ট্রাভেল করি অনেক। তো আমি আর আমার কাজিন রেদওয়ান আমরা একবার ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, অ্যারাউন্ড রাত্র 12টার দিকে আমরা রওনা দিই। তো নর্মালি ওখান থেকে আমরা যখন মানিকগঞ্জের রাস্তায় যাই, যেখানে মিশুক মনির ওনাদের যে অ্যাক্সিডেন্ট যে স্পটটা, ওখানে আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকি ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুম থেকে বের হই, ওয়াশরুম থেকে বেরোনোর পরে নর্মালি আমার কাজিনকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কোনো কথা না বলে, কারণ রাতের বেলা ড্রাইভ করতে গেলে ঘুমের ইয়েতে আবার কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয়। তো আমার কাজিন সে নাকি নোটিস করতে পারলো যে একটা সাদা রঙের ফিগার একটা ট্রাক আসতেছিল, ট্রাকের সামনে থেকে ক্রস করতে যায়, ট্রাক ওটাকে নাকি মেরে দিয়ে চলে গেছে। আচ্ছা, ট্রাক ওটা তো আমাকে কিছু তখন বলেনি। তো ফেরিতে ওঠার পরেও আমাকে অ্যাকচুয়ালি রেদওয়ান বলতেছে যে এই ঘটনা ঘটেছে। তাই আমি বলছি যে না, এটা আই ডোন্ট থিঙ্ক এটা কোনো সত্যি কিছু হবে, এটা মেবি তোমার ইমাজিনেশন। তো এনিওয়েজ আমরা ফেরি থেকে নেমে আবার যাওয়া শুরু করলাম। তো যেতে যেতে ফরিদপুরের একটা নতুন বাইপাস সড়ক হয়েছে, খন্দকার নুরুমিয়া সড়ক। তো ওই খন্দকার নুরুমিয়া সড়কে যখন আমরা যাচ্ছি, তো নুরুমিয়া সড়কটা বেসিক্যালি দুটা ক্ষেতের মাঝখান থেকে হয়েছে। তো ওখানে এরকম কোনো বড় গাছ নেই যেটা আপনার মানে গাড়ির ছাদের উপরে এত বড় কোনো গাছ নেই, সবই ছোট 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 গাছ। তো হঠাৎ করে আমার গাড়ির উইন্ডশিল্ডের উপরে একটা বিগ স্প্ল্যাশ অফ ওয়াটার, অনেকগুলা পানি এসে পড়লো। আমার কাজিন বলে উঠলো হঠাৎ করে যে এটা কোথা থেকে আসলো। আমি বলতেছি মেবি বৃষ্টি টিষ্টি হবে কিছু একটা। এনিওয়েজ তো আমরা ওখানে যে আবার ভাঙার রাস্তায় উঠে আমরা আবার একটা পাম্পে দাঁড়ালাম। তো পাম্পে যখন আমি দাঁড়াই, আমার ড্রাইভার পিছিয়ে ছিল, তো সে নেমে ওই গ্লাস মুছতে ক্লিন করতে গেছে। তো ক্লিন করতে গিয়ে বলতেছে যে ভাইয়া গাড়িতে তো খালি গ্লাসের উপরে পানি, বৃষ্টি পড়লে তো ছাদে পড়বে, বনেটে পড়বে, সাইডে থাকবে, শুধু গ্লাসে পানি। তখন আমাদের একটু কি হলো এটা হঠাৎ করে। এনিওয়েজ তারপর আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমরা যেটা মজা জিনিস দেখছি, তখন অ্যারাউন্ড রাত্র প্রায় 2টা-2:30টার সময় হবে। ওই গোপালগঞ্জের যে রাস্তাটা ভাঙার থেকে ছাড়া ভাটিয়াপাড়া মোড় থেকে, ওই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁকে ঝাঁকে প্রায় 20-30 জন করে লোক, মনে হচ্ছে যে ক্ষেত থেকে কাজ করে এসে ওরা বাড়ি ফিরতেছে, এরকম ধরনের ড্রেস আপে তারা হেঁটে হেঁটে যাচ্ছে। অ্যারাউন্ড 1/2 to 1 কিলোমিটার ধরে আমরা এরকম ভিড় দেখলাম। আচ্ছা, এত রাত্রে সাধারণত ওখানে আসারই কথা না, রাস্তার দুই পাশে এইভাবে করে আসারই কথা না। তো ওটা ছাড়া আমরা চলে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে আমি গাড়ি হার্ট ব্রেক করতে, কারণ আমার সামনে থেকে একটা লোক দৌড় দেয়। তো ওই লোকটা দৌড় না, আমি এত জোরে ব্রেক করে আমি সাইডে তাকায়, আমি কাজিনকে বললাম গ্লাসটা আমার নামায়,
ওকে কিছু বলো, যে যেভাবে করে ও দৌড় দিল আল্লাহ মাফ করে একটা অ্যাক্সিডেন্টও হইতে পারছে। হুম। তো ও গ্লাস নামায় যখন বাম দিকে তাকালো, দেখলো যে ওখানে আর কেউ নেই। সারপ্রাইজিংলি এত মানে রাতে বেলা, এবং ওখানে কোনো খালি জায়গা, ওটা এমন তো না যে কোনো গাছ আছে বা কোনো জঙ্গল আছে যেখানে ঢুকে গিয়েছে, নাথিং লাইক দ্যাট। হঠাৎ করে ওটা দেখাতে মানে কিছু নাই, তখন আমরা একটা আরেকটু ভয় পাই। তো এনিওয়েজ আমরা তখন চালাতে ডিসাইড করলাম যে যাই হবে রাস্তায় যাই সামনে আমরা দেখবো, কথাবার্তা বলতে বলতে, যে আমরা কোনো অবস্থাতে গাড়ি থামাবো না। আচ্ছা, যাই হবে আমরা মানে আগে ফেস লোকালয় করবো। হ্যাঁ, 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 হ্যাঁ। চলে যাবো। ও আচ্ছা, আপনারা ফেস করবেন, মানে আপনারা জাস্ট আপনাদের মতো চলে যাবেন। আমরা চলে যাবো, আচ্ছা, ওখানে আমরা কোনো কিছু, হুম, হুম। তো আমরা এখানে কোনো কিছু দাঁড়াবো না। এনিওয়েজ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে এটা হলো টঙ্গিপাড়ার মোড়ে, ওই বঙ্গবন্ধু মাজারের কাছের এরিয়াটা। ওখানে দেখি আমরা একটা মহিলা বেশ ভালো, সে মনে হচ্ছে দাওয়াত খেয়ে আসছে, এরকম কাপড় চোপড় পরে একটা বাচ্চা কোলে না রাস্তার মাঝখানে স্টিল হয়ে দাঁড়ায় আছে। And আমরা হর্ন দিলাম, হেডলাইট দিয়ে ইয়ে করলাম, হাই বিম দিলাম, কিন্তু সে সরছে না। না, সরছে না। তো আমি ওখানে ওকে মানে ক্রস করে আমরা তারপরে চলে গেলাম। তো তখন আমরা আসলেই ভয় পেয়েছি, কারণ রাত্রেবেলা অত রাত্রে খুবই স্বাভাবিক ওই সময়। হলো, হ্যাঁ। তখন প্রায় 3টা, কারণ আমরা ভাটিয়াপাড়া ক্রস করে টঙ্গিপাড়ার কাছাকাছি প্রায় 3টা, 3:30 হবে। তারপরে আর দাঁড়াই না, আমরা একদম স্ট্রেট চলে গেছি গোপালগঞ্জ পুলিশ লাইনে। ওখানে লোকজন ছিল, রাস্তার ওখানে দোকানে বসে চা খেলাম, যতক্ষণ পর্যন্ত আজান দেওয়ার পরে আমরা একটু ফর্সা হওয়ার পরে তারপর রওনা দিলাম। এই পরে আর কোনো অসুবিধা হয়নি। ওকে, কিন্তু আপনার কি মনে হয়, আপনি যে প্রথমে যে ব্যক্তিকে দেখেছিলেন এবং পরবর্তীতে আরেকজনকে দেখলেন, কি মনে হয় কি হতে পারে? এরকম কোনো কিছু কি আপনার মানে জীবনে এইবারই প্রথম ঘটেছিল, নাকি এর আগেও এরকম কিছু? দিনের সাথে এটা ফার্স্ট টাইম, বাট আমার এক্সপিরিয়েন্স আরেকটু বেশি আছে। বাট এই পার্টিকুলার বিষয়টা আমি বলবো কুড বি মাই ইমাজিনেশন অর কুড বি সামথিং এলস। কারণ প্রথমটা আমার কাজিন একা দেখছে, তো আমি ভাবলাম যে ও মেবি টায়ার্ড, রাতের বেলা কিছু সেই Hallucinate করতে পারে। হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু আমার সাথে যেটা ওইখানে যে রাস্তার সামনে থেকে লোক দৌড় দিল, এটা আমি, আমার কাজিন, আমার ড্রাইভার, 3জন দেখছি। সবাই মিলে একসঙ্গে মিলে দেখেছেন? সবাই মিলে দেখছে। হুম, হুম। তো ওরা মানে এইটা আমার কাছে একটু অবাক লাগলো। তারপরে লোকগুলো, এত লোক, কারণ আমার ড্রাইভার অফিসের থেকে বলছে, ভাইয়া এত লোক কোথা থেকে আসতেছে, মানে কি অ্যাক্সিডেন্ট হইলো না, রাস্তায় কোনো গন্ডগোল হচ্ছে, কি ব্যাপার? এবং টাইমটা যদি আপনি আরেকবার সবাইকে একটু মনে করে দেন, টাইমটা যখন ফার্স্ট দেখলাম তখন বাজে অ্যারাউন্ড 2:30 হবে। ফার্স্টের যেটা রানীগঞ্জে দেখছি ওটা হবে অ্যারাউন্ড 1টা, আর যেটা আমরা গোপালগঞ্জের রাস্তায় দেখলাম ওটা হবে 2:30। লাস্ট এনকাউন্টার ওই সময় সাধারণত মানুষজন, ওই এলাকার মানুষজনের ওই সময় জেগে থাকার কোনো কারণ নাই। অবভিয়াসলি না, মানে আনলেস কোনো সেটাই। কিছু না থাকে। তো গ্রাম আছে, বাট রাস্তার সাইডে তো গ্রামটা হলে ভিতরের দিকে যাইতে হবে, তাই না? আচ্ছা, আপনার নামটা একটু বলতে হবে কিন্তু। আচ্ছা, আমার নাম হচ্ছে রেদওয়ান। হ্যাঁ, ওই যে যে এতক্ষণ ধরে বলছিলেন আপনার কথাই, যে আপনি একটা ছিলেন। এতক্ষণ ধরে আমার হ্যাঁ, আপনার দুজন cousin একসঙ্গে আমার ছিলেন। কথাই- আমার কথাই বলতেছিল। আমার কথা হচ্ছে যে মানে মানুষ যাবে, মানে যাইতে পারে আড়াইটাতে, কিন্তু আধা কিলোমিটার জুড়ে দুই পাশে গ্রুপ 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 এরকম এতগুলা মানুষ, তার উপরে হচ্ছে মানে এমন একটা ভাব, মানে কেবল ক্ষেত থেকে কাজ করে উঠছে, এখন মানে বাজারে আছে না, মানুষজন বাজারের দিকে যায়, বা এই টাইপের একটা। কিন্তু এত রাত্রে তো এত মানুষ থাকার কথা নেই ইউজুয়ালি। আর আমার কাহিনী হচ্ছে, আমি এর আগে আমি কোনোদিন এগুলোই বিশ্বাস করি নাই। আমি রাত 2টা, আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, তো ওখানে শ্মশান ঘাট আছে আরো দূরে, কাউখালী নামে একটা গ্রাম, মানে উপজেলা। ওখানে শ্মশান ঘাটে আমি আমার ফ্রেন্ডদের সাথে রাত 2টা পর্যন্ত আড্ডা দিছি। ইভেন আমার বাসার পিছনে হচ্ছে শ্মশান ঘাট। আমরা ইউজুয়ালি মানে হিন্দু মানুষদের তো শ্মশানে পোড়ানো পর্যন্ত দেখছি, বাট আমি কোনোদিন মানে আনইউজুয়াল কোনো কিছু দেখি নাই। আমার মধ্যে একটু সাহসটা এই জন্য এইসব বিষয়ে বেশি ছিল। আমি মানে এর আগে ভাইয়ার কাছে, মানে ভাইয়া অনেক কিছু দেখছে, তা আমি অনেক সময় আমাকে বলছে যে আমি একটু মানে হেলা করছি যে এটা দেখে না। তো ভাইয়া তখন আমার আরো বলতেছিল যে যখন দেখবা তখন নিজের আত্মা শুকায় যাবে। তো আমি তখন 2টা জিনিস দেখছি। একটা হচ্ছে যে ট্রাকটা ওটা দিয়ে ক্রস করলো, আর সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে যে মানুষটা ক্রস করলো রাস্তাটা, আর একটা মানুষ, মানে ওই যে যখন গোপালগঞ্জের ভিতরে যেটা হয়েছে, সাদা পাঞ্জাবি পরের লোকটা, ওটা আমি যখন ক্লাস নামে দেখলাম, ও হলে তো থাকবে রাস্তার পাশে, তাই না? মানে ক্রস করছে সাথে সাথে ও কই যাবে ভ্যানিশ হয়ে। আমি রাস্তার সাইডে গ্লাস নামায় ওরে কিছু একটা বকাঝকা করব, বাইরে নাইমা মানে তাকায় দেখি কিছু নাই। এই 2টা হচ্ছে আমার সবচেয়ে বেশি সারপ্রাইজিং।
হ্যাঁ। আচ্ছা, ওকে, আমরা আমরা আবারও আপনাদের কাছে আসবো এবং তার আগে একটা ছোট্ট ঘটনা আমি একটু পড়ে ফেলি, যেটা আমরা পেয়েছি এই মুহূর্তে এবং মানে বেশ কয়েকদিন আগেই পেয়েছি আর কি। এবং সেই ঘটনাটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, যিনি আজকে স্টুডিওতে উপস্থিত নেই। তার ঘটনাটা একটু পড়ে শোনাই। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। আমাকে লিখেছেন, আমি অস্কার আহমেদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অস্কার আহমেদ, বসিরহাট থেকে লিখছেন তিনি। এবং লিখেছেন যে আমার কাছে ভৌতিক গল্পের ভান্ডার আছে বললেও ভুল হবে না। আর প্রতিটি ঘটনা আমার পরিবারের সাথে ঘটে, সুতরাং ঘটনাগুলো মিথ্যা হওয়ার প্রশ্নই ওঠে না। আমি ভারত থেকে বাংলাদেশে আসতে পারছি না এই মুহূর্তে, তাই বাংলাদেশের আমার এক ভালো বন্ধু সাদিয়া আপুকে দায়িত্ব দিলাম গল্পটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে 1968 সালের দিকে, এবং আমার সেজ খালুর পরিবারে, তার বাড়ি হুগলি জেলার এক গ্রামে। আর তারা পৈতৃক জমিদার বাড়িতে থাকতেন। তখন খালু একটি ব্যাংকে কাজ করতেন, সাথে সবসময় রাইফেল থাকতো এবং সে কারণে হয়তো খালু একটু সীমাহীন সাহসী ছিলেন। এবং তিনি ভূত পরি জিনদের সাথে তার অনেকবারই এরকম দেখা হয়েছে, সবকিছুতেই তার বিশ্বাস করতেন না, বিশ্বাস করতেন কিন্তু ভয় ছিল না। তো একদিন ভোরবেলা ফজরের নামাজ পড়তে উঠে তিনি দোতলার বারান্দাতে আসেন এবং নিচের দিকে তাকাতে তিনি দেখলেন যে নিচের বড় একটা পাঁচিলের উপরে একটি বিড়ালের মতো, কিন্তু ঠিক বিড়াল নয়, আকারে বেশ বড় একটা জন্তু বসে আছে এবং কাছের পেয়ারা গাছে বারবার আঁচড় মারছে। এটা দেখে খালু ভয় পেলেনই না, বরং তাকে তাড়ানোর জন্য মুখ দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ করতে থাকলেন। তবুও সেটি একটুও নড়ল না দেখে খালুর মাথা গরম হয়ে ওঠে এবং তিনি ঘরের ভেতর থেকে রাইফেলটা এনেই গুলি করে বসেন। এরপর তিনি দেখেন যে জন্তুটা পাঁচিলের ওপরে পড়ে গেল। রাস্তা দিয়ে কিছু মানুষ নামাজ পড়তে যাচ্ছিল, গুলির আওয়াজে তারা কাছাকাছি এসে খালুকে জিজ্ঞেস করে এ ব্যাপারে। খালু নিচে নেমে গেট খুলে পাঁচিলের ওপরে গিয়ে ওদেরকে ঘটনাটা বলতে যান, কিন্তু সেখানে সেই জন্তুটাকে বা কোনো রক্তের দাগ না দেখে খালু ওদেরকে কিছু না বলেই ঘরে চলে আসেন। আসলে খালু গুলিটা করেছিলেন জন্তুটা ঠিক মাথায়, সুতরাং সেটার বাঁচার কোনো সুযোগই থাকতে পারে না। আমি জানি না গল্পটা আগে পড়েছি কিনা, আমার পড়া লাগছে, যদি হয় তাহলে সরি আমি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে গুলি করার পর খালু স্পষ্ট দেখেছিলেন যে পাঁচিলের গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সামান্য ওপর থেকে নিচে আসার সময়টুকু পর সেটা অদৃশ্য হওয়ায় তিনি একটু অবাক হলেন। এরপর খালু 3-4 দিন একটা জ্বর আসে, এর বেশি কিছু না। এরপর খালু ও খালা সব ভুলে যান। এর প্রায় 1 বছর পর খালা হাসপাতালে ভর্তি হন। সংসারে নতুন সদস্য আসছে, সবাই খুশি। খালা তার প্রথম সন্তানকে নিয়ে বেডে শুয়ে আছেন, ছেলে হয়েছিল। আমার ছোট খালা আর নানিমা হাসপাতালে ছিলেন সে সময়। সে রাতে খালার সন্তান হয়েছিল। খালু ব্যাংকের একটি কাজে আটকা পড়ায় সেদিন হাসপাতালে আসতে পারেননি। সে রাতে খালা একা বেডে শুয়ে আছেন, বাচ্চা অন্য একটি ছোট বেডে ছিল। রুমের বাইরে নানিমা বেঞ্চে ঘুমিয়ে পড়েন, কিন্তু ছোট খালা তখনও জেগেছিলেন, রুমের কাঁচের জানলা দিয়ে ভেতরের বাচ্চাটাকে দেখছিলেন। পরই হঠাৎ ছোট খালা দেখলেন যে ভেতরে কোথা থেকে কি জানি একটা বিড়াল ঢুকেছে। ঠিক বিড়াল নয়, বিড়ালের মতো কিন্তু বেশ বড়। সেটা আস্তে আস্তে বাচ্চার বেডের দিকে এগোচ্ছিল। এই সময় ছোট খালা ভাবলেন নানিমাকে বা কোনো নার্সকে ডাকবেন, কিন্তু ঠিক সেই সময়ই জন্তুটা তার দিকে একবার তাকালো। কি মারাত্মক সেই নজর, এতটাই মারাত্মক যে এরপর ছোট খালা তার শরীর দিয়ে কোনো আওয়াজও করতে পারলেন না। সেই সময় ছোট খালার কাছে শুধুমাত্র দেখা ছাড়া আর কোনো কিছু করার উপায় ছিল না। তিনি দেখলেন সেজ খালা বেডে ঘুমাচ্ছেন, কোনো নার্স রুমে নেই। আর তখনই ভয়ঙ্কর জন্তুটা বাচ্চার বেডে উঠে বাচ্চার গালে 2-3 বার চড় মারল। ব্যাস, এরপরেই ছোট খালা অজ্ঞান হয়ে যান। সকালে ছোট খালা দেখেন যে সবাই কান্নাকাটি করছে, বাচ্চাটা বাঁচেনি। এবং তখন খালু এসে সবাইকে কান্নাকাটি করতে দেখলেন, কিন্তু অবাক বিষয় হলো নিজের বাচ্চার মৃত্যুর খবর শুনেও খালু এক ফোঁটা চোখের পানি ফেলেননি। এরপর কিছুক্ষণ পর ছোট খালা সবার সামনে রাতের ঘটনাটা বললে সবাই বেশ ভয় পান, দোয়া পড়তে শুরু করেন। কিন্তু কথাটা শোনার পরই খালু সবাইকে বলেন যে গত রাতে তিনি স্বপ্নে ঠিক এই ঘটনারই দেখেন। শুধু তার স্বপ্নের শেষে ওই ভয়ঙ্কর জন্তুটা খালুর দিকে তাকিয়ে খুব খারাপ ভাবে কিছু একটা বলেছিল। এই ছিল ঘটনা, এবং ঘটনা হয়তো অনেকটা সহজ করে বললাম, কিন্তু এই ঘটনা মনে পড়লে এখনো আমার চোখে পানি আসে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম। আপনি যেহেতু শুরুতেই বলেছেন যে আপনার কাছে গল্পের ভান্ডার রয়েছে, এবং আমি চাই যে আপনি এক একে আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন। আজকে
একটু পরে আমরা ধানমন্ডির কিছু ঘটনা শোনাবো আপনাদেরকে, যারা এসছেন এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, এবং স্টুডিওতে যারা তাদের প্রথম ঘটনা বলেন তাদের পরের ঘটনাগুলো আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। আশা করছি আপনারা জেগে থাকবেন এবং সেই সময়টুকু আমাদেরকে দিবেন যাতে আপনাদেরকে সব ঘটনাগুলো শোনাতে পারি, এবং আমাদের সাথে থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে SMS করেছেন অনেকে আমাদেরকে, আলমগীর আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে ফাহিম SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলেছেন যে ভূতাসম একটা মানে বাংলাদেশের একটা ট্র্যাডিশনাল শো হয়ে গেছে, এবং তিনি এনজয় করছেন। জাস্টিন আমাদের SMS করেছেন, এবং আজকে বৃষ্টিতে তিনি ভূত এফএম শুনতে তার খুব মজাই লাগছে। জ্যাকলিন আমাদের নাটক থেকে SMS করেছেন। ইমন আমাদেরকে SMS করেছেন এয়ারপোর্ট থেকে। রাসেল ভাই, আমার ছোট ভাই তার নাম জুমন হোসেন। ওকে, হিমেল আমাদের গাজীপুর থেকে SMS করেছেন। আজকে অনেকদিন পর তিনি শুনছেন এবং তার কাছে ভালো লাগছে। আমাদের কাছে ফারিহা লিখেছেন যে অসম স্টোরি ভাইয়া। ময়মনসিং থেকে উর্মি আমাদের লিখেছেন। গোলাম রাব্বি আমাদের মিটফোর্ট থেকে SMS করেছেন। সিদ্দিক খান আমাদের জুরাইন থেকে SMS করেছেন। নাইম আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি মিয়াদ, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন। দুর্লভ টাঙ্গাইল থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আরো অনেকেই, বাহার আমাদের খিলগা থেকে SMS করেছেন। শর্মী গ্রিন রোড থেকে SMS করেছেন। SH আবরার হবি হাজাইবাগ থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি বাদল। আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমাদের ফেসবুক পেজেও দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন। শাহিদ খান লিখেছেন তিনি অ্যাপস দিয়ে ভূত এফএম শুনছেন, অ্যাপ দিয়ে। এছাড়াও তিনি বলছেন যে আমাদেরকে, এছাড়াও রাজ SMS করেছেন এবং শুনছেন তিনি ভূত এফএম খুব ভালো লাগছে। এগুলো সব ফেসবুকেই আছে আমাদের পেজে। রাজীব হাসান আমাদের লিখেছেন রেডিও ফুর্তির পেজে, আপনাদের খুঁজতে হবে। এবং তিনি বলছেন যে আশা করছেন তিনি, রাজীব, যে আজকে খুব ভয়ানক হবে। আমাদেরকে অ্যাঞ্জেল SMS করেছেন এবং তিনি বলছেন এক একটা শুনছি, খুব ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি ফারহা অরিন লিখেছেন যে পিকটা ভালোই রহস্যময়, মানে আমাদের ফেসবুকে যে পোস্টে যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটার কথা তিনি বলছেন। সামি রহমান আমাদের লিখেছেন জোস ঘটনাগুলি। MD সজীব আহমেদ আমাদের লিখেছেন ফার্স্ট যে ঘটনাটা শুনেছেন সেটা সুপার, পরবর্তী যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আরো ভালো। আশা করছি যে সেই ঘটনা আপনারা শুনবেন। আপনারা যদি ফেসবুকে আমাদের রেডিও ফুর্তির পেজে পোস্ট দেখতে চান এবং সেখানে আপনাদের কমেন্ট জানাতে চান বা লাইক দিতে চান, তাহলে আপনারা চলে যান www.facebook.com/radio.furti, এবং এইখানে গিয়ে আপনারা আমাদের পোস্টটা দেখতে পারবেন এবং সেখানে গিয়ে আপনারা লাইক, কমেন্ট যেটা দিতে ইচ্ছা করে সেটা আপনারা দিতে পারবেন। আর আমাদের আরেকটা পেজ রয়েছে, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm। এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আর আমাদের ফেসবুকের এই অ্যাড্রেসটা, অর্থাৎ ভূত এফএম এর যে পেজটা, সেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। এখানে যেও আপনারা কিন্তু আপনাদের কমেন্ট করতে পারবেন এবং আপনারা আপনাদের ঘটনা, মানে আপনাদের কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে সেটা জানতে পারবেন। যেমন আমাদের এখানে লিখেছেন এই পেজে ড্রিম বয়, যে ভালোই লাগছে, এক একা শুনছি। কেমন আছেন জানতে চেয়েছেন শেখ তানজিল রহমান। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এছাড়া আমাদেরকে তানজিম লিখেছেন এত অ্যাড দিয়েন না প্লিজ, এখন আমরা কোনো ব্রেকেই চাইনি। আমাদেরকে MD সজীব ইসলাম জীবন লিখেছেন ভূত এফএম শুনছি, ভালো লাগছে। আজকে ভূত এফএম অনেক ভালো লাগছে লিখেছেন মনির হাসান শুভ। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই SMS করছেন এখানে এবং কমেন্ট করছেন। সো আপনারা যদি এখানে কমেন্ট করছেন তাহলে তুমি অ্যাড্রেস বলে দিয়েছি। ইমেল করে যদি আমাদের ঘটনা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আশা করছি দারুণ দারুণ সবকিছু ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো কিছুক্ষণ পরেই। সুতরাং আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে, বুঝতেই পারছেন। ব্রেকের পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night comes alive. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:25। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। আজকে অতিথিরা। আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। ধানমন্ডির ঘটনা শুনতে চাই। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বাসায়। জি এটা অ্যাকচুয়ালি 2013 হজের সময়ের ঘটনা। এটা জি, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, খুবই ইন্টারেস্টিং। লাস্ট থেকে মানে বিরাট টুইস্ট আছে আর কি। হ্যাঁ, তো হজের সময় ঘটনা, এটা জিনিসটা হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে, তখন হলিডের দিন, আমি উঠে নাস্তা খেলাম আমাদের লিভিং রুমে। তো লিভিং রুমের সাথেই আবার একটা ব্যালকনির মতন আছে যেখানে ফুলের টপ রাখা থাকে। তো নাস্তা খেয়ে আমি আবার মোড়ার উপরে রেখে খেয়েছিলাম। তো আমি কাজের মেয়েকে বললাম যে দরজাটা খুলে মোড়াটা রেখে বারান্দার মধ্যে। কিন্তু কাজের মেয়ে দরজা খুলেই দেখে যে
টব সব ভাঙা এবং একটা টব অলমোস্ট 2 থেকে 3 ফিট দূরে পড়ে আছে। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিংলি একটা টবের মধ্যে মাটির মধ্যে 3 আঙ্গুলের দাগ, অ্যাজ ইফ কেউ স্ক্র্যাচ করে গেছে, মাটিটা টেনে উঠায় নিছে এরকম। তো ওটা দেখার পরে আমি আম্মাকে ডাকলাম, এটা কি অবস্থা। মজার জিনিস হচ্ছে এই এত বড় বড় টব কেউ এসে বাইরে থেকে ইট মেরে ভাঙা সম্ভবই না। ইম্পসিবল। এটা দেখে মনে হচ্ছে কোনো সুপার ন্যাচারাল কিছু, কারণ আমাদের ওটা পুরো এনক্লোজড জায়গা, Right. ওখান থেকে বাইরে থেকে এসে কেউ কিছু করবে এরকম মনে হয় না। তো ওটা করার পরে আম্মু দেখে, আব্বু তখন লাঞ্চে আসলো বাসায়, আসার পরে আব্বাকে বললো যে একটু দেখো তো কি ব্যাপার এখানে। তখন ওটা পরিষ্কার করেনি, ওটা ওখানেই ছিল। আচ্ছা। তো আব্বা দেখার পর আব্বা বললো যে দেখো জিনিসটা আমার কাছে কোনো মানে নর্মাল লাগছে না, তো আমরা লোকাল মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে এনে দেখাই না যদি কোনো সমস্যা হুম। থাকে। জি। আব্বা স্ট্রেট ফরওয়ার্ড ওদিকেই চলে গেল। আমি মানে সুপার ন্যাচারাল ব্যাপারটাই সে ফার্স্ট অ্যাড্রেস করলো। আচ্ছা। ইমাম সাহেব ওরা আব্বা ওনার সাথে কথা বলে এসে উনি এসে দেখে রেখে যেটা বললেন যে আমি বিকাল বেলা জানাবো এই কি করবো, তা আপনারা এখন নর্মালি থাকেন। তো দুপুরবেলা আম্মা একটু শরীর খারাপ হয়, বাট নাথিং সিরিয়াস। হুম। বিকালে ঠিক আসরের নামাজের পরে মাগরিবের আগে আমাদের একটা রুম আছে, ওই রুমের ভিতরে ওয়ার্ডরোবের উপরে লাল রঙের অনেকগুলা লবণ জাতীয় একটা জিনিস রাখা, উইচ ইজ রেড। মানে সি সল্টও এত রেড হবে বলে আমার মনে হয় না। আচ্ছা। তো এরকম রেড তো লবণ, এটা বুঝলো আমাদের বুয়া, আবার সে এসে ওটাকে আবার মানে নিজেই ফট করে মুখের মধ্যে দিয়ে বললো যে আল্লাহ এটা তো লবণ লবণ টেস্ট, এটার জন্য এটা বুঝতে বললাম যে এটা একটা সল্ট। হুম। তো ওখানে এটা রাখা। তো তখন সন্ধ্যাবেলা ওই হুজুর আবার আসলেন, তো উনি বললেন যে দেখেন এই রুমটাকে বন্ধ করে রাখেন, যে রুমের লবণটা পাওয়া গেছে এই রুমটা বন্ধ করে রাখেন, রাতের বেলা আর কেউ খুলেন না, আপনি একবারে কালকে সকালবেলা দিন হলে পরে খুলেন। আচ্ছা। তো আম্মা স্বাভাবিক আম্মা বন্ধ বন্ধ করে, আর আমাদের বাসার নিয়ম হচ্ছে যত রকম লক করার পরে রাতের বেলা চাবি আম্মার বেডরুমের মধ্যে থাকে। হুম। তো আমার বেডরুমে ছিল, রাতের বেলা কেউ বের হয়নি। তো সব মানে সবাই ঘুমায় গেছে, মানে ওখানে ওই রুমের মধ্যে যাওয়ার কোনো চান্সই নেই। হুম। সকালবেলা আমার ফজরের আজানের পরে নামাজ পড়ে সে যে রুমটা খুলতে গেছে, রুম খুলে সে স্টান। সে দেখে যে রুমের ভিতরে যে ম্যাট্রেস, চাদর, বালিশ সব মানে ছিঁড়ে বিড়ে শেষ। বাথরুমে যত টয়লেট ফ্রি সবকিছু ওই বিছানার উপরে এনে ফালানো। ফার্নিচারের মধ্যে স্ক্র্যাচ মার্ক, ব্যাপার এটা। তারপরে টেবিল ল্যাম্পের উপরে স্ক্র্যাচ মার্ক, হুম। মানে শেড ছিঁড়ে ফেলছে, মানে এক্সট্রিম মানে ডিভাস্টেটেড ওই জায়গাটা। তো ওটা দেখে আমরা মানে অবাক, আমরা ভাবলাম কি চোট্টর আসলো নাকি। আচ্ছা, তো ওখানে যে আমার জানলা দেখে জ্বালানা বন্ধ। আর মজা হচ্ছে আমাদের বাসা হলো পুরোটাই সিসিটিভিতে দেখা যায় বাইরের দিক থেকে। তো হুম। অনরিবল টপকায় যে কেউ আসবে থার্ড ফ্লোরে সেটাও সম্ভব না, কারণ সম্ভব না। সিসিটিভিতে কিছু ছিল না, তো অবভিয়াসলি কেউ আসেনি। তো এইটা হওয়ার পরে সকালবেলা তার সাথে সাথে আবার হুজুরের সাথে কথা বলা হলো। তো কথা বলার পরে হুজুরে এসে বলল যে এখানে তো একটা ফার্নিচারের আপনাদের কোনো কি অসুবিধাটা হচ্ছে, এই একটা ফার্নিচার ছিল, ওই ফার্নিচারটাকে জাস্ট মুভ করে আরেকটা জায়গায় রাখতে বলল। হুম। যখন এই ফার্নিচারটা মুভ করলো ওই 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 এপিসোডটা কিন্তু শেষ হয়ে গেছে, ওইরকম কোন আর ঘটনা ঘটেনি। ইন্টারেস্টিংলি আফটার 2-3 days হুম। দেখা গেছে যে আমাদের ওই রুমেরই বিছানার উপরে অনেকগুলো পয়সা, and সবচেয়ে মজা হচ্ছে পয়সাগুলো হলো 1800s এর আমলের এই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম। লেখা পয়সা। সেটাই, Which এটা was কে surprising, রেখে যাবে, মানে ওই রেখে যাবে এটা। আর কোথা থেকে পাবো ওই জিনিস? সেটাই। এটা তো দুর্লভ একটা জিনিস। রাইট। তো এই ছিল ওই বাসার একটা- এবং আপনারা পরে কি উদ্ধার করতে পেরেছেন এখনো পর্যন্ত আসলে যে আসলে কি ছিল বা এরকম? এইটা অ্যাকচুয়ালি ভাবে তো প্রুফ করা যায়নি, বা যেটা আমরা বুঝতে পেরেছি যে ওটা ওদের কোনো প্যাসেজ ছিল হুম। যেটাকে মেবি আমরা ব্লক করেছি, এটার জন্য মেবি ওরা চলাচল অসুবিধা হওয়ার Right. কারণে এখানে একটা তাণ্ডব করছে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে আপনারা যে এই বাসাটা নিয়ে বলছিলেন, জি। এই বাসায় ধরেন যে আপনারা যে আছেন, আপনারা যে টিকে আছেন, একই প্রবলেম কি যদি কোনো গেস্ট আসে বা থাকতে চায় তাদের কি? হ্যাঁ, এইটা তো যেন স্পেশালি আমার রুমে আমি ছাড়া কেউ থাকতে পারে না। আমি থাকলে সবাই থাকতে পারে, আমি না থাকলে থাকতে পারে না। যেরকম আমার এক মামা এসেছিলেন ওখানে, মানে হুম। আমাদের এক ফ্যামিলি, একটা মুরব্বী মারা যাওয়া, তো ওরা সবাই এসে আমাদের বাসায় ছিল। তো আমার মামা ঘুমাইছেন, তো আমার মামা একটু স্কেপটিক ছিল। তো উনি আবার একটু জিন ভূত নিয়ে একটু গল্প করে হাসি ঠাট্টা করে রাতে বেলা সেই ওয়েন্ট টু স্লিপ। রাত 3টার সময় সে এসে আম্মার রুমে, মানে দরজার মধ্যে অনেক জোরে জোরে বাড়ি, সে বলতেছে যে আমাকে বললে জানলা থেকে হাত এসে কে মারছে, থাপ্পড় টাপ্পড় দিছে, মুখ টুক ফুলাই দিছে। তারপর আমার এক খালার সাথে এরকম ঘটনা ঘটছে যে তাকে লাথি মারা হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ হয় নাই, বাট ঘটনা ঘটে। ঘটে। হ্যাঁ, আমার সাথেও আরেকটা ঘটনা হয়েছে। জি। যদি এটা হচ্ছে এই বছরের ঘটনা, মানে এই
বেশ কিছুদিন আগে, মানে এই বছরের মধ্যে, হুম টাইমটা মনে নেই। তো রাতের বেলা আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে ছোট একটা বাচ্চা আমার পার মধ্যে খামচি দিয়ে আমার গলা চেপে ধরছে এসে গার উপরে, তার এবং নাক মুখ থেকে আমার সব খাবার দাবার চলে আসছে। হুম তো এটা, এই স্বপ্নটা দেখতে দেখতে আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে আমি দেখি আসলে আমার নাক মুখ থেকে খাবার চলে আসছে। তা আমি ভাবছি মেবি হেভি খাওয়া দাওয়া করছি, কোনো ইনডাইজেশনের জন্য এটা হইতে পারে। তা আমি উঠে যে আম্মার ঘরে গেলাম, যাই বললাম যে আম্মা আমাকে ওষুধ টষুধ দাও, আমি খেয়েটা আমি ওখানে বসলাম, প্রায় তখন 4টা বাজে। বসে টসে আমি যখন একটু সুস্থ ফিল করি তখন আবার রুমে ঘুমানোর জন্য আসতে যাই, যখন আমার রুমে বিছানা থেকে নেমে ফ্লোরে পাড়া দিই তখন আমি দেখি আমার বাম পায়ের মধ্যে, মানে তালুর মধ্যে খুব জ্বলতেছে। আচ্ছা। তো আমি পাটা উঠাইলাম, পাটা উঠাই আমি যখন দেখি যে 3 আঙ্গুলের ওই সেম স্ক্র্যাচ মার্ক আমার পার মধ্যে, এইটাই, হ্যাঁ, এটা আমি শুনতে চাচ্ছি এটা, হ্যাঁ। which was there for around 2 weeks। আমি মানে ওই জিনিসটা স্মার্টটা ছিল। তো ওইটা আমার কাছে অ্যাকচুয়ালি কোনো এক্সপ্লেনেশন নাই, এটা কোথা থেকে আসলে কেমনে হলো। এবং এবং সেটা কি অনেক ডিপ ছিল আপনি বলছেন? হ্যাঁ, বেশ ডিপ ছিল, কারণ 2 সপ্তাহ ধরে ওটা হিল হইতে সময় লাগছে পুরোপুরি ঠিক হতে। তো অনেক ডিপ ছিল, রেড ছিল, মানে তাজা উন ছিল, এমন যে না যে আমি, আর পার নিচে তো একটু চামড়াটা মোটা হয়, জি, সো আপনি যদি মানে চুলকাইতেও যান, আই ডোন্ট থিঙ্ক ওখানে এরকম কোনো স্ক্র্যাচ হওয়ার চান্স আছে, রাইট। হলেও খুব সামান্য হবে। মানে অত ডিপ হতে গেলে ডেফিনেটলি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়েছে অথবা কোনো শার্প কোনো অবজেক্ট দিয়ে কিছু করছে। ওকে, আমি আপনার কাছে এখন চলে আসি এবং আপনাকে একটু জিজ্ঞেস করি যে ওই বাসায় আপনিও কি যান মাঝে মাঝে? হ্যাঁ, আমি মোস্ট অফ দ্য টাইম মানে ভাইয়ার রুমেই থাকি, মানে হুম। যখনই যাওয়া হয় আমি আর ভাইয়া এক রুমই স্টে করি। তা মানে এই কাহিনীটা যখন হইছে হুম তখন আমি ওই দিন আর ওই বাসায় ছিলাম না, আমি জি। ভাইয়ের সাথে প্রায় থাকা হয়। তো এইটা হওয়ার পরে পরের দিন সকালবেলার সাথে সাথে আমার তখন বাসা ছিল হচ্ছে নিকুঞ্জতে। হুম তো ওইখান থেকে আমারে ভাইয়া নিয়ে আসে। এরপর থেকে আমি মোটামুটি এই কাহিনীটা মোটামুটি একটু ভয় পাই, যেহেতু ভয় পাওয়ারই জিনিস। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি মানে ওইখান থেকে মানে অনেকদিন ভাইয়ের বাসায় স্টে করছি এই জন্য যে বাই কিন্তু আপনার সাথে কোনোদিন কোনো প্রবলেম হয় নাই? আমার সাথে হইছে সামান্য 2-1টা। যেমন? একটা হচ্ছে আমি যখন ফার্স্টে এই যে নিকুঞ্জতে আমি যখন শিফট হয়েছিলাম, মানে ফ্রেন্ডদের সাথে আমি থাকতেছিলাম। তো ওইখানে হচ্ছে কি আমি ফার্স্টে মানে ওটা ডুপ্লেক্স বাসা ছিল, হুম উপরে নিচতলাটা মোস্ট অফ দ্য টাইম নিচতলায় আমার বেড ছিল, কিন্তু ফ্রেন্ডরা সবাই উপর তলায় থাকে, তো আমি একা নিচতলায় থাকবো এটা কেমন যেন, মানে ফ্রেন্ডদের সাথে আর থাকতেছি। মানে ওই দিন আমি ফার্স্ট উঠছি, তো আমি গেছি মানে উপরের দিকে যে আমি যাব, রাত তখন প্রায় 1টা-1.5টা বাজে, মানে ফ্রেন্ডরা তো আড্ডাবাজি করতেছি, ব্যাচেলর লাইফ একটু, তো তো পড়াশোনা শেষ করছি একটু ফার্স্টের দিন। তো নিচ থেকে আমি বালিশ আনতে গেছিলাম, যে আমার বেডের উপরে বালিশ থেকে আমি উপরে এসে ফ্রেন্ডদের সাথে ফ্লোরিং করে শুভ। আমি যখন বালিশ আনতে গেছি, বালিশ নিয়ে ওঠার সময় মানে বাসার যেহেতু ডুপ্লেক্স সিঁড়িটা একটু মোড়ানো, তো ওই সিঁড়ির ওই পাশে একটা ব্যালকনি ছিল। হুম সিঁড়ির ব্যালকনির ওইখানে কিছু নাই, মানে জাস্ট একটা ব্যালকনি, ওই পাশটা ফাঁকা, মানে দোতলার উপরে। হুম তা আমি যখন উঠলাম হঠাৎ করে আমার চোখের কর্নার দিয়ে, মানে আমি উঠার সময় যখন মোড়ানো, যেহেতু ফেসটা হাফ ওয়ে গেছে ব্যালকনির সাথে, হুম তা আমি চোখের কারণে মানে দেখলাম কি একটা কালো জাতীয় কি যেন একটা ব্যালকনি থেকে মানে উড়ে চলে গেছে, মানে সোজা ব্যালকনি দিয়ে লাফ দেওয়া টাইপের মানে গেছে। আমি সাথে সাথে মানে দাঁড়ায় ভালো করে মানে আরেকটু স্টে হইলাম। স্টে হওয়ার পরে ওইখানে মানে ফার্স্টে রাতে আর কিছু বলি নাই, ফার্স্টে আমি ভাবছি যে হয়তো কিছু একটা হইতে পারে। পরের দিন সকালবেলা আমি ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করছি এখানে কোনো কিছু, আর ওরা আমার সাথে ফাইজলামি শুরু করছে, না এরকম তো ভূত টুত। কিছুদিন পরে আরেকজনের কাছ থেকে শুনছি যে ওই বাসাটায় নাকি অনেক আগে একটা মেয়ে সুইসাইড করছিল, মানে এটা আর কি শুনছি। আমার কাছে তখন একটু আজব লাগছে যে হয়তো কোনো কিছু হয়তো এই কারণে হইতে পারে। ওকে, এটা দেখছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা দেখি কিছু SMS পড়ে ফেলি আমরা এর মাঝখানে। অনেকে আমাদের SMS করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এমডি ইসলাম শরীফ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন নাইস স্টোরি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি একটা জিনিসে খুব অবাক হচ্ছে যে এই যে 3 আঙ্গুলে যে স্ক্র্যাচের কথাটা শুনলাম, এটা যদি আপনি মানে সামনে কোনোদিন দেখেন, মানে প্রথমে ছিল এটা আলমারিতে, তারপরে এটা বিভিন্ন জায়গায় এবং একটা না টবে, তারপরে আলমারিতে, তারপরে নিজের শরীরে, তো এই ব্যাপারগুলো, এবং হঠাৎ করে যদি দেখেন যে আপনার জিনিসপত্র উল্টা পাল্টা হচ্ছে বা কিছু জিনিসপত্র আপনি বাসায় পেয়ে যাচ্ছেন, এরকম
আনএক্সপেক্টেড জিনিসপত্র বা আনওয়ান্টেড কোন জিনিসপত্র মনে হয় কেউ পেতে চান না, যে বাসায় আসুক, কেউ দিয়ে যাক। এটা খুব আসলে আনন্দের বা সুখের না। এবং ধানমন্ডি নিয়ে তো আমরা অনেক ঘটনা বলেছি, এবং ধানমন্ডি থেকে যারা আসেন তারা এরকম আজব এবং অনেক ধরনের ভয়ঙ্কর অদ্ভুত টাইপের ঘটনা নিয়ে আসেন, এবং আপনারা মানে পছন্দও করেন সেটা। এবং এখন দেখতে পাচ্ছি যে অনেকেই SMS করে সেটা জানিয়ে দিচ্ছেন। তানভীর আমাদের SMS করেছেন এবং তিনি হচ্ছে ফার্স্ট স্টোরিটার, এখনো প্রশংসা দেখতে পাচ্ছি। ইমতিয়াজ আমাদের SMS করেছেন পালকি মাসুম তেজগা থেকে, এবং তিনি বলছেন তার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা সেগুলো শোনেন, এবং তিনি বলেছেন যে তিনি ওয়েলকাম জানিয়েছেন। এবং আমাদেরকে সাইম শাহজাহানপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অভি গাজীপুর থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি পাপ্পু জামালপুর থেকে SMS করেছেন আমাদেরকে বরিশাল থেকে জিলানি মহিউদ্দিন। এবং সেকেন্ড ঘটনাটা তার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে। আমাদের কাছে পারভেজ SMS করেছেন আমাদেরকে রাসেল গাজী জিগাতলা থেকে, এবং তিনি প্রথম শুনছেন জানিয়েছেন। শিমুল আমাদের অনেকদিন পর শুনছেন, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে এছাড়াও হাসিবুল SMS করেছেন নন্দনগাছি চারঘাট থেকে, ভূত FM জোস হচ্ছে। আমাদেরকে এছাড়াও সুব্রত SMS করেছেন রাজারবাগ থেকে, এবং তিনি বলছেন যে কিছুক্ষণ আগে মাত্র তিনি জয়েন করেছেন। এন্ড ওয়েলকাম টু ভূত FM। আশা করছি যে আপনার আজকের সময়গুলো আমাদের সাথে অনেক ভালো কাটবে। রাজীব আমাদের SMS করেছেন আনু। এছাড়াও SMS করেছেন জামাল উদ্দিন উদয়। এছাড়াও কবির জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকে আমাদের সাথে আছেন। আমি তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদেরকে অবশ্যই ফেসবুকে আপনারা জানান কেমন লাগছে আজকের ঘটনাগুলো, এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের ফেসবুকের পেজে চলে আসতে হবে। আমাদের দুটো পেজ রয়েছে, একটা হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাকিব SMS করেছেন, এবং আমাকে বলছেন যে ভাই আপনার পেজটা শেয়ার করলে ভালো হতো। আমি আমার পেজটাই বললাম, bhutfm@radiofurti.fm হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আমাকে পেয়ে যাবেন। এবং আমাদের www.facebook.com/radiofurti অথবা www.facebook.com/bhutfm.russell। bhutfm.russell তো bhutfm পেজ, সুতরাং সেখানে আপনি পাবেনই। হাসিদ উদ্দিন লিঙ্কন আমাদের লিখেছেন যে তিনি লাইভ শুনছেন আজকে। মিনহাজ আমাদের লিখেছেন ঘটনাগুলো খুব দারুণ। আমি আরো কিছু ঘটনা ভাইয়ের কাছ থেকে শুনবো, আসলে ইনফ্যাক্ট মানে দেশের বাইরের কিছু ঘটনা রয়েছে। আপনি ভাই একটু রেডি করে রাখেন, আমি এখনই আপনার কাছে আসবো। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আবিদ হাসান SMS করেছেন, এবং SMS করেছেন আমাদের তুষার আহমেদ এবং তার ফার্স্ট SMS। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আহমেদ রিয়াজ লিখেছেন স্টোরিগুলো অস্থির হচ্ছে। এছাড়া আমাদেরকে বিবরণ আপন লিখেছেন যে আই মিস ইউর অল। আচ্ছা, তিনি কয়েকদিন ধরে মিস করেছেন আমাদের প্রোগ্রাম, সেটা জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও লিখেছেন রাসেল ভাই নিয়মিত শ্রোতা। আমাদেরকে রিফাজ সরকার লিখেছেন এবং প্রথম কমেন্ট করলেন, তিনি পড়বেন প্লিজ। আমি পড়ে ফেললাম আপনার কমেন্টটা, এবং এরপরের কমেন্টগুলো আবারও ফিরে আসি। তার আগে একটু ভাইয়ের কাছে যাই। আপনি দীর্ঘদিন সময় স্টেটসে ছিলেন, এবং সেখানে আপনার পড়াশোনার সময়টা ওখানেই কেটেছে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে ওইখানেও আপনি কিছু জিনিস ফেস করেছেন, সেগুলো। আচ্ছা, ফার্স্ট আমি ফেস করি আমেরিকাতে। আমি ইউনিভার্সিটির নামটা না নিয়ে, না দরকার নাই, একদম খুবই রিনাউন্ড একটা ইউনিভার্সিটি এবং খুবই ভেরি রিনাউন্ড। এক্স্যাক্টলি। এনিওয়েজ, তো আমি আমার ফ্রেন্ড ওইখানে পড়তো, তো আমি ওকে ভিজিট করতে যেতাম সবসময়। তো একবার একটা ইনসিডেন্ট এরকম হচ্ছে যে আমরা বাংলাদেশে আসবো বেড়াতে, তো ওকে আমি প্যাকিং এ হেল্প করতে ওর ওখানে যাই। তো ওর ডর্ম রুমটা ছিল সিঙ্গেল রুম, আর অনেক ছোট একটা ডর্ম রুম ছিল। তো ডর্ম রুমের ডেসক্রিপশনটা ছিল বেসিক্যালি একটা খাট, একটা পড়ার টেবিল, আর খাটের সামনে একটা ওয়ার্ড্রপ, তার সামনে হলো বাইরে এক্সিট এন্ট্রি ডোরটা। ওখানে একটা ছোট্ট একটা স্পেসও ছিল, মানে একটা মানুষ দাঁড়াতে পারবে এরকম একটা জায়গা। তা আমি গেলাম ওকে প্যাকিং এ হেল্প করতে, তো বিছানার সামনে দাঁড়া ওকে আমরা হেল্প করতেছি, আমি ছিলাম। তা আমি হঠাৎ করে দেখি চোখের এক বিয়ের দিকে তাকায় দেখেছি যে একটা ফিগারের মতন, লুকস লাইক এ হিউম্যান ফিগার ওখানে বসে আছে, ব্ল্যাক কিন্তু ইয়েলো আইস,
And যেটা দেখে মানে ওর বোঝা গেল চোখটা দেখে যে আমার দিকে তাকায় আছে। তো আমরা ভাবলাম যে পড়ালেখার প্রেসারে এই সেমিস্টারে মাত্র ফাইনাল শেষ করে আসলাম, তো অবভিয়াসলি উই আর টায়ার্ড, তো কিছু না কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা চলতেছে মাথায়, চলে দেখলাম। তো ঠিক আছে, আমি ওটার পাত্তা দিলাম না, আমি নেমে গেলাম ওর সাথে। নেমে আমরা নর্মালি আমরা ট্রেন দিয়ে যাই আমাদের এয়ারপোর্টে, তো ওখানে আমরা ট্রেন না নিয়ে উই টুক আ ট্যাক্সি। তো আচ্ছা। ট্যাক্সিতে উঠে আমরা ওকে বলতেছি যে আচ্ছা তুমি কি এরকম, তোমার কি ডরমে ভুট্টুত আছে না? আমি জাস্ট জোক করতেছি ওর সাথে, তোমার ডরমে কি ভুট্টুত আছে নাকি, দেখো তো, আমি তো এরকম একটা ভূত দেখছি তোমার ডরমে। ওর না চেহারা দেখলাম যে একটু সিরিয়াস হয়ে গেল, ও বলতেছে কেন, কি দেখছো তুমি? তো আমি বললাম যে না, আমি দেখলাম এরকম একটা ব্ল্যাক ফিগার, এরকম ইয়েলো আইজ আমার দিকে তাকায় আসছে। তো ওর রিয়াকশনটা ছিল দেখার মতন। ও বলতেছে ও মাই গড, এটা তো আমি পুরো সেমেস্টার ধরে দেখতেছি, আমি তো ভাবছি যে টায়ার্ড হয়ে আমি এটা দেখতেছি, তুমি একই জিনিস কিভাবে দেখলা? আর ও আমাকে কোনো দিনও এসব কথা বলে না, বিকজ সেগুলো বিশ্বাসই করে না। তো ওই একটা এক্সপিরিয়েন্স যেটা আমি দেখে অ্যাকচুয়ালি আমি মানে স্টান হয়ে গেছি যে এই কিভাবে সম্ভব যে একই রকম জিনিস সেটাই, তোমরা একই রকম দুজন। এবং আপনি তো মনে হয় ওইটা কি আপনার ফার্স্ট ভিজিট ছিল, মানে ফ্রেন্ডের বাসা বা যাওয়া বা এরকম? না, আমি ওখানে আগেও গিয়েছি, তো কোনোদিন ওরকম ফিল করেনি? বা ওরকম ফিল করি ওই দিনই পার্টিকুলার আমি চোখের সামনে দেখি আর কি। আগে এরকম চোখের সামনে আমি মানে এত ক্লিয়ারলি দেখি নাই, প্রবাবলি কিছু দেখেছি, আই হ্যাভেন্ট নোটিসড। ওকে, আরো কিছু ঘটনা যদি ওখানকার কিছু ঘটনা যদি আপনার থাকে তাহলে বলতে পারেন আপনি। আমেরিকাতে যেরকম, আমেরিকা বা বাংলাদেশ, যেখানে আপনার বলতে ইচ্ছা করে। বাংলাদেশে আমার সাথে ইন্টারেস্টিং কিছু কিছু ঘটনা ঘটছে। জি। যেরকম আমাদের বাসাটা আমি আপনাকে বললাম, জি। আমার বাসায় এরকম ড্রাইভাররা অনেক কিছু দেখে। তারপরে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় বলতে পারেন। এবং আপনি একটা জিনিস বলছেন, আপনার বাসায় যে এত কথা বললেন, বাসাটা যখন আপনারা ওঠেন, ইয়েস, হ্যাঁ আমি আমি অ্যাকচুয়ালি সেটাই এটা বলতে মনে চাচ্ছিলাম করছিলাম যে আমি কি জানি মিস করছি আমার বাসা সম্পর্কে। আর মানে আমার- কোথা থেকে কিনছেন বা কি অবস্থা সেটা আমরা জানতে চাই না, না, but দরকার নেই, কি কি হয়েছিল এটা অবশ্যই বাসাটা বলতেন। অ্যাকচুয়ালি বানানো, এটা আমাদের জি। নিজেরাই করা। তো যখন ফাউন্ডেশন কাটে, জি। তো বাসাটা একটা মানে যে কোনো একটা হসপিটালের দখলে ছিল এই ল্যান্ডটা। তো ওটা পরে ওইখান থেকে আমরা নিয়ে নিবিস। তো যখন আমরা ফাউন্ডেশনের জন্য মাটি কাটা হয়, তখন কিছু দূর যাওয়ার পরে দুটা গলিত লাশ পাওয়া যায়, যেটা মানে কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা মোটামুটি আইন সংস্থার সাথে কথাবার্তা বলেছি, বাট ওটা কোনো পরিচয় পাইনি। সো পুলিশ আর বললো যে দেখেন এখানে কেস টেস করে ঝামেলা করে লাভ নেই, আপনি মানে যেহেতু কিছু পাওয়া যায়নি এটাকে আর কিছু করা লাভ নেই। তো আমরা ওখানে জানাজা পরে ওখানে দাফন করে দিছি। ওইখানেই আমাদের ওই ল্যান্ড পিছনেই একটা জায়গা আছে, যেটা খালি জায়গা, ওখানে কেউ জানে, একটা পাক পবিত্র, ওই জায়গাটা আমরা দাফন করে দিই। তো ওটা ওই কোন ঘটনা, আমার ড্রাইভারও অনেক সময় দেখা গেছে রাত্রেবেলা যদি কিছু দিতে আসে, সে অনেক কিছু দেখে। তো আমাকে একদিন যদি বলে ভাইয়া আমি তো এরকম সিঁড়ি থেকে নামার সময় লাশ দেখছি, Oh my আমি God, তো ধরবে কেমন আপনি- লাস্টে কি ফর্মে দেখে? বলে যে খাটিয়ার মধ্যে যেরকম মানুষের লাশ থাকে ওরকম ভাবে পড়ে আছে। তা আমার বাসা আরেকটা লোক আছে যে আমাদের সিকিউরিটি ইনচার্জ, তো সে বলতেছে যে স্যার আমি এরকম একদিন ঘুমাইছিলাম, তা আমি হঠাৎ করে দেখতেছি জানলার ওখানে আওয়াজ করে, তা আমি লাফ দিয়ে উঠে আবার দেখতে গেলাম, ঠিক হ্যাঁ, এটা ভয়ঙ্কর। হ্যাঁ, তো দেখে যে কিছুই নেই। তো এরকম কয়েকটা ঘটনা ঘটে। তো আমার সাথে একটা কথা আমি আসলে এই ঘটনাটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম, ছোট্ট একটা স্টোরি। খুলনায় যাওয়ার সময়, আমার যত ঘটনা মেজরিটি খুলনা যাওয়ার রাস্তায়। আচ্ছা। তা আমি যাচ্ছিলাম খুলনাতে, আমি আর আমার ড্রাইভার একা রাতেবেলা। ওইটাও প্রায় 3টা-4টার দিকে ঘটনা হবে। ওইটা হলো তিলকছালা গ্রামে, ফকিরহাটের ওখানে। আচ্ছা। তিলকছাড়া একটা জায়গার নাম আছে ফকিরহাটের কাছে, ওই জায়গাটায়। তা আমি ওখানে রাস্তার পাশে গাড়ি থামিয়ে মানে আমি ওয়াশরুমে যেতে নামছি। তো আমার ড্রাইভার বলতেছে যে ভাইয়া যখন আপনি ইয়াতে ছিলেন, প্রস্রাব করতেছিলেন, তখন আমি দেখলাম আপনার পিছনে একটা লোক দাঁড়ানো, অনেক পশম গায়ে এন্ড সাদা রঙের। আচ্ছা। তো আমি বললাম যে আমি তো কিছু দেখিনি। আমি বললাম আপনি কেমনে ঠিক ছিলেন? বলে যে ভাইয়া আমি কি বলবো ওইসব আপনাকে। ওটা বললো যে আমি যদি ভয়টা প্রকাশ করি তো আমি এখানে কাবু হয়ে যাবো। তো আমি ওখান থেকে আমরা রওনা দিলাম। তো ইন্টারেস্টিংলি একটা বড় একটা বিড়াল, ব্রাউন কালারের একটা বিড়াল, বাম দিক থেকে ডান দিকে গেল গাড়ির সামনে থেকে দৌড় দিয়ে। গাড়ি কিন্তু ভালো স্পিডে চলতেছে, হাইওয়েতে রাতেবেলা খালি। And after 2-3 minutes একই রকমের বিড়াল আমি ডান থেকে বামে দেখলাম, which was kind of surprising. যে মানে সেটাই কিনা আবার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই একই ঘটনা আবার খুলনাতে এবং বিড়াল কি মানে দেখতে একই রকম ছিল দুটো বিড়ালই? আসলে স্পিডে ছিল তো ওভাবে খেয়াল করি না, বাট লুকস লাইক এ বিড়াল, মানে ব্রাউন কালারের বিড়াল। অবভিয়াসলি যেটা পাস করছে মানে দেখতে আমার কাছে সেমই লাগে। সেম মনে হয়েছে। খুলনাতে যেরকম আমরা স্পষ্ট ভাবে দেখেছি, খুলনাতে জায়গাটার নামই আমি বলি, আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে খালিশপুর এলাকায়।
আমি আর আমার কাজিন তাহিন আরেক খুলনা থাকে। তো ওর সাথে আমি এরকম খুলনাতে রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়েছি চা খেতে যাবো। তো ওখান থেকে আমরা ক্রস করছি, কারণ আমার নানা বাড়ি ছিল খালিশপুরে। তো আমরা ক্রস করছি, তো ওই আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে এরকম দেখি যে একটা কি ছাদের মধ্যে একটা ঝাপসা ঝাপসা কি দাঁড়ায় আছে বা এরকম একটা কি একটা দেখলাম। তো ওটা দেখার পরে ওটা আমরা পাত্তা দিই না, কিন্তু ইন্টারেস্টিংলি বিড়ালের ঘটনা আবার ঘটে। বাম থেকে ডানে, আবার কিছু দূর গেলে ডান থেকে বামে। ওই দিন ও ছিল পিছনে গাড়ির ভিতরে, রেদওয়ানও ছিল আমার সাথে। আচ্ছা, দুজনেই ছিলেন আপনারা হ্যাঁ, এবং ওখানে আপনারা আমরা- সেম জিনিস দেখেছেন। হ্যাঁ, আমরা 3 জনই ছিলাম, সাথে ভাইয়ের বডিগার্ড তো দেখছেন 4 জন। উনি দেখছে কিনা খেয়াল করি নাই, বাট তাহিনার ভাইয়া তো সামনে বসা ছিল, আমি আমি মাঝখান দিয়ে দেখতেছিলাম, গাড়ির মাঝখানে বসে 3 জনে গল্প করতেছি। তখন আর কি আমি মাঝখান দিয়ে মানে খেয়াল করছি, তাহিন ভাইয়ের নোট বলছে জিনিসটা দেখছো, আর ভাই বলছে হ্যাঁ আমি দেখছি, আর আমিও তখন আর কি খেয়াল করছি যে- ওকে, আপনাকে আমি শেষ একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনি এত কিছু দেখেছেন, আপনাদের বাসা যেটা, সেই বাসাতে তো মানে বড় হয়েছেন আপনি যেখানে, বা জি, মানে আপনার কখনো ভয় লেগেছে, মানে ভয় পান? অ্যাকচুয়ালি মানে ভয় তো অবভিয়াসলি পাই, মানে ভয় না পাওয়ার কোনো কারণই নাই, কারণ যেসব ঘটনা ঘটে বাসার মধ্যে আরো 2-1টা স্টোরিজ আছে, আমি যদি আপনার সময় দেন পরে আমি বলবো। তো ভয় অবশ্যই লাগে, বাট অভ্যাস হয়ে গেছে এখন। ওকে, আচ্ছা, আমরা অন দ্যাট নোট আমরা একটা ব্রেকে চলে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো, এবং যাওয়ার আগে জানি যে আমাদের যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে করে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is BHWTFM@radioFORTI.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.fuርቲ এবং www.facebook.com/bhutfm.russell। চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, the night. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি উত্তরা থেকে শেখ মোহাম্মদ নবী হোসেন বলছি। আপনাদের এই ফুড এফএম অনুষ্ঠানটা আমার ছেলের মাধ্যমে আমি বেশ কয়েকদিন ধরে শুনেছি আর কি। যাই হোক, এবং আমি নিজেও ইন্টারেস্টেড হই। আমার ছেলেও বলে যে আব্বা তুমি তো জীবনে অনেক কিছু এগুলো ভূত টুত দেখেছো, তুমি এগুলো তোমার ঘটনাগুলো একটু বলো। তো আমি সেই ঘটনাটার মধ্যে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সেটা 1990 সাল, তখন আমার মায়ের একটা অপারেশন ব্যাপার ছিল। তো যেদিন আমার মায়ের অপারেশন, যে রাতের আগের দিন হবে, সেদিন কিন্তু আমরা কেবিন পাইনি। তো যাই হোক, আমার মেজো ভাই এবং আমি এবং মেজো ভাইও ছিলেন। তো সবাই মিলে আমরা অন্যান্য পাশে যারা রোগী ছিল, একজন আমার বাচ্চা হবে, সেই ভদ্রলোক ছিল, তার শালিক আছে, তার আত্মীয়, সবাই মিলে আমরা গল্পগুজব করি। তো গল্পগুজব করার পরে এর মধ্যে আমি ওই রাত্রের জন্য 1টা হয়ে গেছে, 1টা 1:30 মতো, তখন আমার বোন বললো যে ঠিক আছে, আমাকে তো আর ভেতরে ওয়ার্ডে তো আর এ করতে দিবে না, তো কোনো দরকার লাগলে বলিস। তো আমি বললাম আচ্ছা। তো ওইদিকে ওই কলসের গেট ছিল, কলসের গেটের এই পাশে। হ্যাঁ, আমি ওই আপনার যেদিকে ডক্টরদের লিফট আছে এবং সিঁড়ি আছে ওই দিকে আর কি, ওই সাইডে আমি কলসের গেট ঘেঁষে প্রায় একটা চাদর ছিল, একটা ম্যাচ ছিল, আমার কাছে মোমবাতি ছিল। তো আমি বসে বসেই ওয়ালে একটু ঠেক দিয়েছিলাম। এই ফাঁকে যে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি ঠিক জানি না। তার বেশ অনেকক্ষণ পর হঠাৎ করে দেখি যে আমার বোন আমাকে গায়ে হাত দিয়ে তুললো। তো তুলে দেখি আমার মেজো বোন। মেজো করার পরে তারপর সে মুখে কিছু কথা না বলে সে হাঁটা ধরলো। তো আমি তার হাঁটা ধরেছি, তুমি কি 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 কোথায় যাবো কি বলতেছে। তো আমাকে ইশারায় বলতেছে যে তুই আমার দিকে আয়, এদিকে আয়। তারপর হঠাৎ করে দেখি যে সে দূরে সরে গেলো, যেদিকে আপনার কেবিন টেবিন আছে। দূরে সরার পরে ওখান থেকে সে হাত দিয়ে আমাকে ডাকতেছে। তো ততক্ষণে কিন্তু আমার কিন্তু সেন্স বলতে গেলে যে আমি কোথায় আছি কি আছি নাই। হঠাৎ করে লাইট পড়ছে আমার আগে, ততক্ষণ আমার সেন্স আছে। আরে তখন আমি তাকে বলতেছি চিৎকার করে, কেন রে তুই আমাকে ওদিক কেন ডাকতেছিস। এর মধ্যে হচ্ছে কি আবার কতগুলো লোকের আওয়াজ, ফিরিতে কতগুলো লোকের আওয়াজ, আবার ওই নার্স ফার্সের আওয়াজ মনে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি নিজেকে গুছাই নিলাম, কারণ আমাকে ওই জায়গায় যদি একা দেখে, যদি কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে আর কি। তো আমি মনে মনে প্রশ্ন ঠিক করলাম, উত্তর ঠিক করলাম যে আমাকে যদি প্রশ্ন করে যে তুমি এখানে কেন, তো বললো, তখন আমি বলবো যে আমার মায়ের অপারেশন হয়েছে, আমরা কেবিন পাইনি, তাই আমি এখানে আছি। এই বলে আমি ওই ভদ্র মহিলাকে দিকে, নার্সের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখতে যাব। তো হঠাৎ করে তার জুতার দিকে নজর পড়লো, জুতা কালো জুতা এবং সাদা ড্রেস পরে আছে।
তো তারপর যখন আমি তার পা থেকে মাথা পর্যন্ত দেখতে যাই যাব, হঠাৎ দেখি যে মহিলাটা একই চেহারা তার। তো গরুর যেমন আপনার ওই গরুর যে ছেলে কষারে যেমন ছেলে দেয় গরুর মাথাটা, ঠিক ওই রকম হয়েছে, চোখগুলো বাইরে হয়ে আসছে, এবং তার শরীরটা মানে মুখ থেকে মুখমন্ডলটার মধ্যে থেকে মানে চামড়াটা টেনে টেনে কে যেন একেবারে টেনে দিয়েছে, এবং রক্তটা আপনার ফোঁটা ফোঁটা রক্ত পড়তেছে। এটা দেখার পরে, এই ভয়াবহ চেহারাটা দেখার পরে আমার জবানটা বন্ধ হয়ে যায়, এবং আমি যেন বোবার মতো হয়ে যাই। এবং আমি ওই দৃশ্যটা দেখতে চাচ্ছি না, কিন্তু আমাকে বারবার দেখানো হচ্ছে, মানে বারবার ঘাড় ঘুরে আমি দেখতে চাচ্ছি না। এই কয় মিনিট হবে ঠিক জানি না। তারপর আমি আমার মধ্যে আবার সেন্স আসে, এবং আমি দৌড় দিয়ে যেতে চাই, দৌড় দিয়ে যাই, এবং শেষ পর্যন্ত দৌড়াতে পারা সক্ষম হই। আমি ওখানে যে ওই আমার ওই ওখানে একটা চাদর ছিল, চাদরটা নিলাম, চাদরটা নিয়ে তখন আমি ওই ওখানে চাদরের মধ্যে ওই নিলাম, ওই ম্যাচটা খুঁজে পাই, মোমবাতিটা খুঁজে পাইনি, আর ম্যাচটা জ্বালিয়ে দিয়ে ততক্ষণে আশ্চর্য হয়ে যায়, ওই নার্সটা আমার কাছে আসে, একটু দূরে আসে, প্রায় 2 হাত দূরে হবে, কিন্তু সে ওই ফ্লোর থেকে কিন্তু আপনার 1 হাত উঁচুতে। তখন আমি ম্যাচটা জ্বালাবার চেষ্টা করি, আসলে ভয় ম্যাচটা জ্বলছে না, এবং শেষ পর্যন্ত আমি সক্ষম হই। ম্যাচটা জ্বালাবার পর যখন তার দিকে ওই আগুনটা ছুঁয়ে মারি, আমি আগুনে ছুঁয়ে মারার পরে কারণ আমি জানতে পেরেছি, অনেক মুরব্বীরা বলছে যে আগুন থাকলে কেউ মানে এগুলো একটু ভয় পায়, চলে যায়, এবং সত্যি আগুনটাও নিভে গেল, এবং ওই 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 মহিলাটা ওই ভয়াবহ চেহারাটাও চলে গেল। তো যাই হোক, এরপর আমি কাপড় মানে আমার বেশ অন্যরকম লাগলো, আমি নিজে মানে কেমন যেন একেবারে কাউকে যে ডাকবো সেই অবস্থা আমার নেই। তখন আমি পুরো গায়ে চাদরটা দিয়ে একদিন যেখানে বসে বসে ঘুমছিলাম ওখানে চলে যাই, এবং ওখানে ওই অবস্থায় আবার থাকি। তারপর আমার ঘুমিয়েছে, কিছুক্ষণ পরে, কতক্ষণ আমি ঠিক জানি না, হঠাৎ করে আমার বোন আসছে, আমাকে গায়ে তুললো, একটা নর্মাল স্বাভাবিক। বোন বলে, আর বলিস না, কি রে, কি অবস্থা রে? আমি বলতেছি যে এই জানিস আমি তো। তো আমার বোন কোনো উত্তর দিল না। তারপর দেখি সে বারান্দার দিকে, সামনে যে বারান্দাটা আছে, বারান্দার দিকে তাকিয়ে আমার দিকে তাকে হাসতেছে। হাসা যাওয়ার পরে তারপর দেখি তো বাবা, সেটা একেবারে প্রায় পড়ে যাচ্ছে। তখন আমি তাকে হাত দিতে যেই যাবো, তখন ঘুরে তাকে আমার দিকে তাকিয়ে যাচ্ছে, তখন দেখি না, আমার বোন তো না, ওই সেই ভয়াবহ ছেলেটা। তখন আমি কেমন কাঁপুনি আরম্ভ করি, এবং তাকে মুখে কোন রকম করে চাদর দেওয়ার মুখ ঢাকার চেষ্টা করি, করার পরে তারপর ততক্ষণে আবার কিন্তু আমার কিছুক্ষণ পর্যন্ত ঘুম এসে যায়। এর কিছুক্ষণ পর আবার যখন ঘুম আসে, দেখি যে আবার সেই একই দৃশ্য। তখন আমি চুপচাপ থাকি। তারপরে সকাল মনে হয়ে যায়, সকালের দিকে একটা আমাকে ডাকাডাকি করে, ততক্ষণ আমার কে যায় আমাকে ডাকতেছে। তখন বলছে, এই যে ভাই, আপনি মাথার থেকে যে আপনার চাদরটা করেন তো, আপনি কি বসে বসে কি ঘুমাচ্ছেন, চাদরটা সরান। তো আমি কিন্তু ভূত নই। আপনি জি, আপনি ভয় পেয়েছেন? আমি বললাম, না আমি তো ভয় পাইনি, আসলে তো আমি ভয় পেয়েছিলাম। তো বললেন, না আসলে আপনি ভয় পেয়েছেন, শোনেন, আপনি কি এসে ওই লোককে ওই মহিলাকে দেখছেন, ওই যে চোখগুলো বড় বড়? তখন বললো, আপনি জানলেন কি? ওগুলো আর আমি জানবো না, তুমি তো ওখানে নার্সে আমাদের মতো কাজ করতো। তো ওই বেশ কিছু 2-3 বছর হলো ও সুইসাইড করছে। তো তারপর থেকে সে যখন খালি রাতের বেলা কাউকে যদি একা পায়, তখন সে ভয় দেখে, কিন্তু কারো ক্ষতি করে না। আর আমার কাছে আরো বই আছে। তো আর গল্পটা যদি এটা যদি ভালো লেগে থাকে এবং যদি বলেন, তাহলে আমি আরো এটা বলতে আপনাকে এই ঘটনাগুলো বলতে পারবো। তো আল্লাহ হাফিজ। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। ঘড়িতে সময় রাত 1:01। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। একটা অডিও ক্লিপ শুনলাম আমরা। আমি জানি না যে আপনাদেরকে এই ঘটনাটাও শেয়ার করেছিলাম কিনা। প্লিজ, আমার মানে এই জিনিসগুলো আমার মনে রাখা খুব কষ্টকর, বাট আমি আজকে যখন দেখছিলাম যে কোন ঘটনাগুলো আপনাদের শোনানো যায়, সেখানে আরো একটা চমৎকার ঘটনা আমি পেয়ে গিয়েছিলাম, এবং সেই ঘটনাটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে ঘটনাটি আমাদের একজন লিসেনার, তিনি আমাদের ইমেল করেছেন। হয়তো ঈদের সময় আমি ঘটনা শুনিয়ে থাকতেও পারি, বাট ভালো ঘটনা 2বার শুনলে হয়তো আপনারা মাইন্ড করবেন না। যদি এটা ফার্স্ট টাইম হয় তাহলে তো খুবই ভালো কথা। যাই হোক, যিনি লিখছেন তিনি লিখছেন এইভাবে যে, লুৎফর কায়সার, নিশ্চয়ই ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে পড়ে শোনান, স্টুডিওতে যাওয়া আমার সম্ভব নয়। ঘটনাটি আমার এক সিনিয়র ভাইয়ের, ওই ভাইয়ের অনুমতি নিয়ে এই ঘটনাটা পাঠাচ্ছি, তবে উনি নাম প্রকাশে ইচ্ছুক নন। ঘটনাটির আগে কিছু কথা বলে নেওয়া দরকার। ঘটনাটি ওই ভাইয়ের হলেও আমি কিছুটা জড়িত আছি। আমি রুয়েটের 10 সিরিজের একজন ছাত্র। 10 সিরিজ এখন ফাইনাল ইয়ারে,
এবং আর যে ভাইয়ের ঘটনা উনি 6 সিরিজের। আমরা রুয়েটে ঢোকার পরে 6 সিরিজকে মাত্র কয়েক মাস পেয়েছিলাম। এই কয়েক মাসেই ওই ভাইয়ের সাথে হৃদ্যতা গড়ে ওঠে, আর এর পেছনে কিছু কারণও ছিল, আর এটাই আগে বলে নেওয়া দরকার। আমি স্কুল থেকেই একটা মেয়েকে অনেক পছন্দ করতাম। আধুনিক ভাষাতে বললে হয় যে মেয়েটি অনেক পছন্দ করতাম। তো মেয়েটির সাথে কখনো কথা বলা হতো না। স্কুল কলেজ তো বটেই, ইউনিভার্সিটির 3rd ইয়ার পর্যন্ত মেয়েটি আমাকে চিনতই না। মেয়েটির এক বান্ধবীর সাথে আমার কথা হতো। সেই বান্ধবী আমাকে জানিয়েছিল যে মেয়েটির পছন্দ ইঞ্জিনিয়ার ছেলে এবং তাকে পড়তে হবে সরকারি কোনো প্রকৌশল ইউনিভার্সিটিতে। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও মেয়েটির জন্য আমি আমার এইম চেঞ্জ করি, কিন্তু এইচএসসির অ্যাডমিশনের টাইমে প্রচন্ড টাইফয়েডে আক্রান্ত হওয়ার কারণে বুয়েটে চান্স হয়নি, তবে রুয়েটে চান্স পেয়ে গেলাম। শুনলাম মেয়েটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু এরপরেই জানতে পারলাম যে মেয়েটি একটা রিলেশন আছে। এরপরে পুরাই ভেঙে পড়লাম। ক্লাস শুরু, সব সময় মন মরা হয়ে বসে থাকতাম। একদিন ক্যাফেতে ওই ভাই আমাকে নোটিস করলেন এবং আমার কাছে এসে জানতে চাইলেন যে আমি কেন মন মরা হয়ে থাকি। ওনার সাথে শেয়ার করলাম সব। উনি হাসলেন এবং ওনার কাহিনী শুরু করলেন। প্রথম বর্ষে যে মেস থাকতেন, সেই মেস থেকে মরে যাওয়ার জন্য উনি একটা গলি ইউজ করতেন, অনেক চিপা একটা গলি। এই গলিটা সাধারণত সবাই এড়িয়ে চলতো। গলিটাতে যেতে হলে একটা দোতলা বাড়ির পেছন দিকে বারান্দা পড়তো। এইসব বারান্দাতে সাধারণত মানুষ দাঁড়ায় না। ভাইয়া খেয়াল করতেন যে ওই বারান্দাতে একটা মেয়ে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে থাকতো। দিন কি রাত সব সময় যখনই ভাইয়া যেতেন তখনই ওই মেয়েটাকে একইভাবে একই পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখতেন। মেয়েটার পরনে ছিল একটা নীল জামা। মেয়েটার মুখে কোনো অনুভূতি ছিল না। সে এক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে থাকতো। এভাবে 3 মাস চলে গেল। একদিন ভাইয়া মেসের ম্যানেজারকে ওই বাড়িটা সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে ওই বাড়িটার দোতলায় কারা থাকে। ম্যানেজার যে উত্তর দিল তাতে অবাক হলেন ভাইয়া। ওই বাড়িটার মালিক নাকি বিদেশে থাকে এবং বাড়িটার একতলা গোডাউন আর দোতলাতে কেউ থাকে না। ভাইয়া বাড়িটা নাকি বাইরে থেকে তালা বন্ধ। পরের দিন ভাইয়া বাড়িটার সামনে যে দেখলেন যে সত্যি বাড়িটার তালা, এবং বাড়িটার দারোয়ান তাকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা, এবং দারোয়ান ভাইয়াকে বললেন যে সামনের লনের বাড়িটা সিঁড়িঘর দেখালেন। প্রচন্ড জঙ্গল, সেখানে কোনো মানুষ যে চলাচল করে না সেটা বোঝা যাচ্ছে। এরপর ভাইয়া আর কখনোই পেছনের বারান্দায় সেই মেয়েটিকে দেখেন। ঘটনা এখানে শেষ করে হাসতে হাসতে তিনি বললেন যে তোমার যাকে পছন্দ তাকে চেনো না, আমার যাকে পছন্দ সে এক্সিস্টই করে না। এক্সিস্ট করলেও সে যে মানুষ না সেটা শিওর। তাই তুমি আমার চেয়ে অনেক ভাগ্যবান, মন খারাপ করো না। হাসি ঠাট্টা করলেও ভাইয়া সত্যি সেই মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলেন এবং উনি আর কোনো রিলেশনে জড়াননি, বিয়েও করেননি। ঘটনার আর একটু বাকি। ভাইয়া মাঝে মাঝে ভাইয়া কথা হয় ফোনে আর ফেসবুকে। এবছর জানুয়ারির 27 তারিখে উনি আমাকে ফোন দিয়ে বললেন সেই মেয়েটিকে তিনি স্বপ্নে দেখেছেন। স্বপ্নটাতে উনি একটা মাঠের এক প্রান্তে আর দূর থেকে একটা মেয়ে ওনাকে দেখছে, আর বেশ কিছু দূরে নাকি আমি দাঁড়িয়ে আছি। মেয়েটা নাকি আমার দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। এরপর এই স্বপ্নটা ভেঙে যায়। আমি একটু অবাকই হলাম। এরপর একটা ধাক্কা খাওয়ার মতো ঘটনা ঘটলো আমার সাথে। আমার যে পছন্দের মেয়েটি, সে আমাকে না চিনলেও ফেসবুকে ফ্রেন্ড লিস্টে ছিল। অনেক অবাক করা ব্যাপার হলো যে 28 জানুয়ারি রাতে মেয়েটি সহসাই আমাকে নক করে। এরপর কথা বলতে বলতে আমার বন্ধুত্ব গড়ে উঠলো। আর কিছুদিন পর মেয়েটি জানতে পারলো যে সেই আমার পছন্দের, এবং আমি আমার পছন্দের কথা তাকে জানালাম। এখন আমরা ভালো ফ্রেন্ড। আমাদের কোনো রিলেশন নেই, তবে আমরা আমাদের অনুভূতিকে রেসপেক্ট করি। তবে এই জন্যই ভাইয়ের স্বপ্নে সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে হেসেছিল যে আমার ক্যাশকে চিনবে, মানে আমার পছন্দের মানুষকে চিনবে। কাহিনী এখানে শেষ। ওই ভাইয়া এখনো অবিবাহিত। সে বা সেটা কে ছিল তাতে ভাইয়ার কোনো মাথা ব্যথা নেই। ভাইয়ার হৃদয় শুধু তার জন্যই। এই ঘটনার সাথে আমার জড়িয়ে যাওয়ার অদ্ভুত এই ঘটনার কোনো এক্সপ্লেনেশন আমি খুঁজে পাইনি, এবং অনেক কিছুই পৃথিবীতে এরকম অদ্ভুত ঘটে। এটাই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা আমি পড়ে শোনালাম আপনাদেরকে। আমাদেরকে একজন পাঠিয়েছেন যিনি আজকে স্টুডিওতে আসতে পারেননি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আপনি যদি পাঠাতে চান তাহলে চলে যান
লিখে ফেলুন আমাদের অ্যাড্রেসটা। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm, which is bhwtfm@radiofurt.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনা পাঠাবেন এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন এই ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আমাদেরকে হানিফ রাব্বানি সিলেট থেকে SMS করেছেন। তিনি বলছেন, এসব কেন আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না হওয়াটা কোনো দোষের কিছু না। আপনি এনজয় করছেন সেটা খুব ভালো কথা, এবং আপনি যদি বিশ্বাস না করতে চান, ইটস আপ টু ইউ, এবং এই কমপ্লিটলি আপনার সেই স্বাধীনতা আছে যে আপনি কোনটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস না করবেন, সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার। শান্তা সাভার থেকে আমাদের SMS করেছেন, খুব ভয় পাচ্ছেন তিনি, এবং তিনি তার রুমে এখন, এবং তিনি বলছেন যে আমি মুভ করতেও ভয় পাচ্ছি। সৈকত আমাদের মোহাম্মদপুর থেকে SMS করেছেন, তার ফ্রেন্ড সামি হৃদয়ের সাথে লাইট অফ করে তিনি শুনছেন। চৌধুরী MD ফাহিম আমাদের লিখেছেন ভূত FM রক্স। আমাদেরকে এছাড়াও রাকিব লিখেছেন, প্লিজ কল মি, আমি মাদ্রাসায় পড়ি, আমার একটা ঘটনা বলতে চাই, প্লিজ আপনার ঘটনাটাকে ইমেল করতে হবে আমাদেরকে। শুভ রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, এবং এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোস্তাক বেলি রোড থেকে ইরিশা আমাদের SMS করেছেন, RM রাকিব আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শাওন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন প্রীতম, আমাদেরকে SMS করেছেন মুকিত, আমাদেরকে এছাড়াও SMS করেছেন রোমান, এছাড়াও রেশমা আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন RM রাকিব, তানভীর তানু আমাদের SMS করেছেন গ্রিন রোড থেকে, সাব্বির গাজীপুর থেকে SMS করেছেন, সাহিল আমাদের SMS করেছেন নীতি, এছাড়াও SMS করেছেন হাসিবুর সহ আরো অনেকে। ফেসবুকের আমরা কমেন্টগুলোতে আসবো, তবে তার আগে আমরা চলে যাই আমাদের আরো একজন অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। আমি মানিক বলছি, আমি গাজীপুর থেকে আসছি, আমার জন্মস্থান গোপালগঞ্জে। ওকে, সো আপনি গাজীপুর থেকে এসেছেন আমাদের এখানে পার্টিসিপেট করতে, থ্যাংক ইউ ভেরি মাচ, কষ্ট করে এসেছেন এবং অনেক দূর থেকে। তো আমরা আপনার ঘটনায় চলে যাই। যে ঘটনাটা বলবেন সেটা কোথায় ঘটেছে? আসলে আমি যে ঘটনাটা বলতে চাই সেটা আসলে আমার জন্মস্থান গোপালগঞ্জে হয়েছে। ওকে, শুনি তাহলে আপনার ঘটনা। আমি ঘটনার ব্যাকগ্রাউন্ডে আগে যাই, কারণ ব্যাকগ্রাউন্ড না ছাড়া আসলে আমরা বুঝবো না কি আমি বুঝাতে চাচ্ছি। সো আমরা অনেক আগের কাহিনী, যেটা 1990 সালের দিকে হবে। আমাদের বাড়িটা ছিল গোপালগঞ্জ টাউনে। সো ওইখানে আমার দাদি ছিল। দাদি চাইলো যে আমরা আমাদের গোপালগঞ্জ ছেড়ে আমরা কোনো গ্রামের দিকে আমাদের ফ্যামিলিটা ট্রান্সফার হয়ে যায়। সবাই শহরের দিকে আসতে চায়, আপনারা গ্রামের দিকে যাচ্ছিলেন কেন? আসলে আমি এটা জানি না তখন দাদির কি চিন্তা ছিল। আচ্ছা, ওকে। দেন আমার দাদি গ্রাম পাশে গোপালগঞ্জের সাইডে গ্রাম এলাকায় উনি জায়গা খুঁজতেছিল যে কোন জায়গা ডিসাইড করা যায়, পছন্দ করছিলেন নাকি খুঁজে বের করছিলেন? এখন উনি সুন্দর একটি জায়গা পায়, সেটা একটা হিন্দু এলাকায়। তার জায়গাটা খুব প্রথম দেখায় খুব ভালো লেগে যায় এবং সে চায় যে এটা আমি কিনবো। তারপরে উনি ওই জায়গায় স্থানীয় যে মালিক টালিক থাকে তাদের সাথে আলাপ করেন যে আমি জায়গাটা কিনবো। সো তার 2-1 দিন পরে আমার দাদি আবার যায় জায়গাটা আবার পর্যবেক্ষণ করার জন্য। ভর দুপুর বেলায় সে অনেক ক্লান্ত ছিল। তা যেই জায়গাটা ছিল, যে জায়গাটা কিনতে চাবে, তার ওইখানে একটা তেঁতুল গাছ ছিল। জাস্ট তার নিচে উনি একটু দুপুরবেলায় তো ক্লান্ত, তো ওইখানে একটু শুয়েছিল, জাস্ট একটু হেলান দিয়ে একটু ঘুম, জিমের মতো। দেন তো ওই জিমের মধ্যে উনি একটা অলৌকিক একটা স্বপ্ন দেখলো। স্বপ্নের মধ্যে আসলে কোনো ছিল না, কোনো মানুষ কিছু বা কোনো কিছু দেখে না, জাস্ট উনি শুনতে পেলো যে তুই এই জায়গাটা চুজ করছিস, কিন্তু এই জায়গাটা কিনিস না, কিনলে তোর সমস্যা হইতে পারবে। এই পর্যন্ত এই জায়গায় যারা কিনছে, এখানে যারা আসছে, একজনও থাকতে পারে নাই। তুই যদি এই জায়গা কিনিস তোর পরিবারের খুব ক্ষতি হবে, এমনকি তোর পরিবারটাই ধ্বংস হয়ে যেতে পারে। আমার দাদি ছিল অনেক আল্লাহ ভীরু একজন মানুষ, এই জন্য উনি এগুলি কেয়ার করতো না। জাস্ট উনি ভাবলো একটা স্বপ্ন দেখলাম, এই আর কি। তারপরে তা মালিকের সাথে কনফার্ম করলো যে আমি জায়গাটা কিনবো, আমার পছন্দ হয়েছে। তিনি সেদিন রাতে বিকেলে বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে রাতে একই স্বপ্ন দেখলেন। এরকম পরপর 3 দিন স্বপ্ন দেখলেন যে স্বপ্ন এরকম বলতেছে তুই এই জায়গাটা কিনিস না, তোর ফ্যামিলির কোনো সমস্যা হতে পারে। আমার দাদি ওটা কেয়ার করে না। উনি আল্লাহর কাছে মোনাজাত করলেন যে আমি কি করতে পারি, এরকম স্বপ্ন দেখছি। উনি জাস্ট ওইগুলো কিছু নিলেন না। উনি খুবই আল্লাহ ভীরু ছিলেন, এই জন্য উনি আল্লাহর উপর বিশ্বাস রাখতেন, এই জন্য অন্য কিছুর প্রতি উনি কোনো কেয়ার নিতেন না। সো এরপরে উনি যেহেতু কয়েকদিন এই স্বপ্ন দেখছে, তারপর উনি চিন্তা করলো আসলে কোনো ঝামেলা নাকি। তারপরে বাসাটার কোনো প্রবলেম বা জায়গার কোনো প্রবলেম আছে, সন্দেহের জন্য উনি গ্রামে যায়। গ্রামে গিয়ে আশেপাশে যারা বাড়ি থাকে ছিল তাদের সাথে কথা বলে যে
আসলে এই জায়গাটার কোনো প্রবলেম আছে কি। সো গ্রামে যারা পাশের বাড়ি থাকে, মালিক ওইখানে থাকতো না তো, সো পাশের গ্রামের লোকজনদের জিজ্ঞাসা করলো এই বাড়িটার কোনো প্রবলেম আছে কি। সো তারা বললো যে এখানে অনেক আগে যুদ্ধের আগে এখানে এই অত্র এলাকার এখানে শ্মশান ছিল, আর এই জায়গা ছিল চিতাখোলা। তা এখানে কিছু সমস্যা আছে, অনেকে অ্যাবনর্মাল কাহিনী হয়, প্যারানর্মাল কাহিনী হয়, যে জন্য আপনাদের উচিত হবে এই জায়গাটা না কেনা। কারণ এখানে এই পর্যন্ত যারা আসছে তারা কেউ থাকতে পারে না এবং তাদের অনেক সমস্যা হয়েছে। তারপরে আমার দাদি একটাই চিন্তা করলো, যদি আল্লাহ আমাদের সাথে থাকে তাহলে এগুলো কিছু করতে পারবে না। দেখি এই পর্যন্ত যারা থাকতে পারে নাই, আমি থাকতে পারবো। সো ওনার মধ্যে সেই একটা বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি একটা আস্থা ছিল, এর জন্য উনি তার কয়েকদিনের মধ্যেই ওই জায়গাটা কিনে ফেলে এবং আমাদের ফ্যামিলি গোপালগঞ্জ থেকে এই গ্রামে শিফট হয়ে যায়। এবং প্রথম কয়েক বছর আর কি ওরকম সমস্যা হয় নাই। তা 2-3 বছর পর থেকে একটা স্বাভাবিক একটা বিষয় সবাই ফিল করে যে যদি আমি দাঁড়ায় থাকি সন্ধ্যাবেলায় কোনো ঘরের মধ্যেই, যদি পিছনে একজন থাকে, যদি জোরে শ্বাস প্রশ্বাস নেয়, গরম একটা হাওয়া আমাদের শরীরে লাগবে, সেটা প্রায় আমার আম্মা, আমার কাকা, ওনরা সবাই ফিল করতো। কিন্তু ওইটা আর কি অত টেক কেন না, হইতে পারে, কেউ পাত্তা দেন না। পাত্তা দেন নাই। আবার আরেকটা বিশেষ কাহিনী হতো যে আমাদের আর কি ওই জায়গাটায় অনেক তাল গাছ ছিল, চারিপাশ দিয়ে নারকেল গাছ ছিল, একটা কি বলবো, একটা নির্জন, একটা ভৌতিক একটা জায়গার মতো। আর আমাদের গ্রামের প্রথম বাড়িটা আমাদের ছিল এবং জায়গাটা খুব জঙ্গল টাইপের ছিল। দেন ওইখানে প্রত্যেক রাতে পিছনে আমাদের ঘরের জাস্ট পিছেই 3টা তাল গাছ ছিল, ওইখানে খুব রাতের বেলা অনেক সাউন্ড আসতো, অনেক সময় ঢিলের আমাদের চালে ঢিল মারতো এরকম। এবং ওই রাস্তা দিয়ে রাত 8টার পরে কেউ ওইখান দিয়ে চলাফেরা করে না, এত ভয় ভীতকর জায়গা ছিল। এখন একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু তখন কেউই 8টার পর ওইখান থেকে চলাচল করতো না। তারপরে এরকম চলাচল করতে না ভয়? হ্যাঁ, ভয়। আচ্ছা। কারণ ওইটা আমাদের মেইন রোড থেকে আমাদের বাড়ি পর্যন্তই ছিল পুরোটা শ্মশান, অনেক দূরই হবে। এর জন্য আর কি কেউ রাতের বেলায় 8টার পর এখান থেকে কোনো চলাচল হতো না, আর যদি কেউ চলাচল করতো অনেকে মিলে, কারণ এখানে প্রায় অনেক খারাপ কাজ হতো, বিশেষ করে আমাদের যে তাল গাছটা আছে ওইখানে। আমি আমার জন্মের পর থেকে বেশি আর কি এরকম কাজ শুরু হয়, যেরকম আমি জন্মগ্রহণ করার পর থেকে আমি শুনেছি আমার আম্মার কাছ থেকে বা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যে অমাবস্যা এবং এরকম অমাবস্যা এবং পূর্ণিমার সময় আমার খুব অসুস্থ হতো, যেরকম অনেক শ্বাসকষ্ট হতো এবং এমন এমন সময় হতো যে এমন পরিমাণে হতো যে আমার পুরো বডিটা নীল হয়ে যেত এই কষ্টের জন্য। সো এরকম অনেকটা মানে অনেক মানুষের কাছে গেছে যে আসলে কোনো সমস্যা নাকি অন্য কোনো কারণ। তা ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছে, কিন্তু একজন হিন্দু লোক যে এইসব জানে, সে একদিন এসে বলছিল যে এইখানে ভূত বা এরকম মন্দ আত্মার কোনো কাজ আছে যেটা ওর উপরে ভর করতে পারে। আচ্ছা। এই আর আমাদের খ্রিস্টান সমাজে, আমি খ্রিস্টান, আমাদের সমাজে আর কি ভূত বিশ্বাস করে, কিন্তু এইগুলিতে আমাদের বাইবেলে বলা আছে যে ওইগুলি থেকে দূরে থাকা ভালো। এই জন্য আর কি আমাদের ফ্যামিলিটা অত টেক কেয়ার না, ওনারা আল্লাহর উপর নির্ভর করছে যে আমাদের আল্লাহ সাহায্য করবে এই সব থেকে। আমরা মানুষ এর জন্য আর কি আল্লাহর সাহায্য থাকলে আমরা সবকিছু পারবো। দেন এরকম চললো, আমি প্রায় অসুস্থ হতাম, এরকম অনেক কাহিনী। তারপরে যেটা আমি প্রথম যে এক্সপিরিয়েন্স আমার হয় যে আসলে ভূত বা এরকম কিছু, আমি একদিন আমার কাকার সাথে গোপালগঞ্জ গিয়েছিলাম এবং সন্ধ্যার টাইমে আমি গোপালগঞ্জ থেকে ব্যাক করতেছি আমাদের গ্রামে। তো আমাদের বলেছি যে আমাদের মেইন রোড থেকে আমাদের বাড়ি পর্যন্ত শ্মশান, মানে পুরনো শ্মশান ছিল। জাস্ট 2 দিন আগে ওইখানে আমাদের রাস্তার একটা মাঝ বরাবর, আমাদের বাড়ি থেকে মেইন রোডের মাঝ বরাবর একটা জায়গায় 2 সাইডে 2টা কবর দেওয়া হয়েছে, যারা আর কি ফাঁসি বা বিষ খেয়ে মারা গেছে তাদের অপঘাতে মৃত্যু, ঠিক স্বাভাবিক মৃত্যু না। সো ঠিক 2টা কবরের পাশে রাস্তা, মাঝখানে রাস্তা, 2 পাশে 2টা গাছ আছে, গাছ 2টার আসলে আমি আইডেন্টিফাই করতে পারি না কোন গাছ। সো আমরা যখন ওই গাছের কাছে আসলাম, প্রথমে দেখলাম একটা আলো ওই কবরের ওই মাঝখান দিয়ে রাস্তার উপর উঠলো। দেন তারপর দেখলাম কি হঠাৎ ওই 2টা গাছই আগুনের মতো ধরে গেল, জাস্ট নীল আলো। সো আপনার চোখের সামনে? হ্যাঁ, আমার চোখের সামনে। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এখনো ওই জিনিসটা আমার চোখে ভাসে।
সো আমার চাচা বললো কি, বাবা তুমি চোখটা বন্ধ করো, এখানে একটু সমস্যা আছে। সো আমি চোখ বন্ধ করলাম এবং আল্লাহর নাম স্মরণ করতে করতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এটা চোখ খুলে কি দেখলেন? আমি তো দেখছি ওই আগুন ধরছে, হুম। এবং আমার চাচা তখনই বলছে তুমি চোখ বন্ধ করো নাহলে ভয় পাবে, এর জন্য আমি তখনই চোখ বন্ধ করি। আমার সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটা আমি পাই সেটা হচ্ছে আমার দাদির সাথে একদিন আমরা মাছ ধরতে গেছিলাম। সো আমার দাদি আর আমার চাচা আমার পিছে, আমি আগে যাচ্ছি। আমি তো ওইখানে পরিচিত ছিলাম যে আমরা কোথায় মাছ ধরবো। হুম। সো একটা পুকুর ছিল, মানে ধান চাষ করো এই বিলের মাঝখানের দিকে। সো আমি আগে দৌড়ে দৌড়ে গেছি, একটা এক্সাইটেড ছিল আজকে মাছ ধরবো। সো ওই সময় আর কি একবারে ভর দুপুর ছিল। আমি সবার আগে আমি ওনাদের 5 মিনিট আগে আমি ওইখানে পৌঁছে গেছি। আর যে সময় আমি পুকুর পাড়ে উঠবো, ঠিক তখন দেখি বিরাট একটা পশু আকারে আর চোখগুলি লাল, ও আমার উপরে লাফ দিছে। কেমন টাইপের পশু কি যদি বলতেন? এটা পুরোটাই কালো, কিন্তু কালো? এটা আমি এখনো অত আইডেন্টিফাই করতে। সাইজটা কিরকম? সাইজটা খুব বড়, আচ্ছা। অনেক বড়, যেটা আমি দেখেই ওর চোখ দূরে দেখে আর ওর এত বড়, ওইটা দেখে আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। একটা চিৎকার দেওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই। সো এই চিৎকার শুনে আমার দাদি এবং আমার চাচা এসে আমাকে হসপিটাল নিয়ে যায়। আমি প্রায় 3-4 ঘন্টা অজ্ঞান ছিলাম, তারপরে আমি ঠিক হই। তারপরে ওনারা আমার ভয়টা কাটানোর জন্য, যে তুমি এটা দেখে ভয় পেয়েছো, চলো তোমাকে দেখাই ওখানে কি ছিল। আমি ওখানে যাই দেখি কি একটা মরা কুকুর পচা, কিন্তু আমি দেখছি অন্য একটা জিনিস। এটা ছিল আমার সেকেন্ড এক্সপ্রেশন। আমি এরপরে আমার বাবার কাহিনী আসি, যে আমার বাবার কিভাবে ক্ষতি হয়েছে। তারপরে এরকম অনেক কাহিনী হওয়ার পরে আমার বাবা ছিল ওই আর কি ওই যে জায়গাটা বিশেষ সমস্যা ছিল, যে ওইখানে যে ফ্যামিলিগুলি আসে তাদের প্রথম সন্তানদের সমস্যা হয়, অন্য কারো অত সমস্যা নাই, কিন্তু সেই জন্য আপনার সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এটা বেসিক্যালি যে প্রথম সন্তান হবে ছেলে, মেয়ে না ছেলে, তারই প্রবলেমটা হবে। সো আমার ফ্যামিলিতে আমার বাবা ছিল প্রথম ছেলে, তার অনেক সমস্যা ছিল। সে আর কি এরকম হঠাৎ অনেক প্রচন্ড অসুস্থ হয়ে যেত, কিন্তু উনি গ্রামের মধ্যে খুব হেলদি মানুষ ছিল, খুবই 6 ফিটের মতো লম্বা এবং খুবই হেলদি। ওনার মতো গ্রামে এত হেলদি মানুষ ছিল না, আমার আব্বার মতো। সো হঠাৎই উনি অসুস্থ হয়ে পড়তো, কোনো কারণ ছাড়াই হঠাৎ। ইভেন ঢাকায় এসে আমাদের গোপালগঞ্জে অনেক ডাক্তারখানায়, অনেক হসপিটালে দেখানো হয়েছে, ঢাকাতেও আপনারা দেখিয়েছেন, হ্যাঁ, আপনি বলছিলেন। কিন্তু হ্যাঁ। কোনো রিপোর্টে কোনো কাজ হয় নাই, রিপোর্ট 0। ডাক্তারও কনফিউজ যে এত ঝামেলা, এত অসুস্থ, কিন্তু কোনো রিপোর্ট আসতেছে না সঠিক। একজন বলতেছে এই রোগ, একজনের এই রোগ, কিন্তু সঠিক কেউ রোগের শেষ পর্যন্ত উনি বিছানাতেই পড়ে গিয়েছিলেন একদম পুরো। তার আগে একটু কাহিনী বলতে চাই, যে এই আমার আব্বা অসুস্থ হওয়ার আগে যে আরো কয়েকটা প্যারানর্মাল কাজ হয়েছিল। যেরকম আমাদের গ্রামের মধ্যে আমাদের বাড়িতে শুধু 2টা ফজলি আম গাছ ছিল, প্রচুর আম ধরতো। আমি ছোটবেলায় দেখেছি প্রচুর আম ধরতো, কিন্তু হঠাৎ আমের সময়, আমের সিজনে আমগুলি খুব বড় হয়েছে, কিন্তু হঠাৎ একদিনের মধ্যে পুরো আম গাছটা শুকায় গেছে। এবং আস্তে আস্তে যেরকম একটা গাছ যদি আপনি ডাল আগুনে পোড়ান, যে গুড়ি গুড়ি হয়ে পড়বে, ঠিক ওই গাছটা এরকম গুড়ি গুড়ি, আগুন না কিন্তু জাস্ট আগুনে পড়লে যেরকম ছাইটা হয়, এরকম গুড়ি গুড়ি হয়ে পড়ে পুরো গাছটা এরকম গেছে। যে আমরা কাঠ বানাবো বা গাছটা মরে গেলে সাধারণত কাইটে আগুন জ্বালতি হিসেবে ব্যবহার করে বা ফার্নিচার তৈরি, কিন্তু সেই সুযোগটা আমরা পাই না। ওইটা ছাইয়ের মতো পুড়ে ওইটা শেষ হয়ে গেছে, কিন্তু আর কোনো আগুন ছিল না। তো ও দেখে গ্রামের সবাই আর কি একটা অনুমান করছিল যে এখানে একটা ঝামেলা আছে। সো আমরা এরপরে আমাদের যে পালক বা ওনরা থাকে, ওই প্রিস্টদের ডাকছি, ওনরা এসে আর কি অনেক প্রার্থনা করছে যেন কোনো কিছু না হয়। কিন্তু ওনরা একটা কথা বলছিল যে আসলে এখানে অনেক ঝামেলা আছে, তোমাদের উচিত হবে যে এখান থেকে তাড়াতাড়ি শিফট হয়ে যাওয়া, নাহলে তোমাদের আসলে কোনো সমস্যা হতে পারে। কিন্তু আমার ওই একটাই, আমার দাদির দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদের রক্ষা করবে, এর জন্য আর কি আমরা এখানে থাকা। তারপরে আরো একটা খুব আশ্চর্য একটা কাহিনী, যেটা আমরা পরে শুনবো। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, the night comes alive. Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি কালফেল আছি সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি আজিমপুর থেকে আমাদের একজন লিখেছেন, নাম হচ্ছে JH বয়। তার কমেন্টটা ফেসবুকে পরে বুঝতে পারছি যে তার বাসার খুব কাছেই কবরস্থান। এমডি মনোয়ার হোসেন আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদের এখানে বর্ষা ধর কমেন্ট করেছেন, এইচএসসি রেজাল্ট প্লাস ভূতাত্মের ভয় সব মিলিয়ে
অবশ্য মানে সব মিলিয়ে অবস্থা করুন। ওকে, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কিন্তু লিখছেন। আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি, ভয় লাগছে লিখেছেন ওমর ফারুক। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন ভূত এফএম শুনছি। আমাদের এখানে অনেকেই ভূত এফএম শুনছেন এরকম লিখে পাঠিয়েছেন, আরো লিখে পাঠিয়েছেন। দেখতে পাচ্ছি যে তাওসিফ চৌধুরীও লিখেছেন যে তিনিও অনেক ভয় পাচ্ছেন। আমাদের রকি খান লিখেছেন অনেক ভয় লাগছে। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে চরম সব ঘটনাগুলি লিখেছেন সামি রহমান। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে সাফায়েত হোসাইন সাফায়েত লিখেছেন যে কমেন্ট পড়েন না কেন। 14 মিনিট আগে আপনি কমেন্টটা করেছেন। 14 মিনিটের মধ্যে কি আমরা আসলেও ফেসবুকে কমেন্ট পড়েছি? মনে হয় না। স্টোরি নাইস লিখেছেন ইফতেখার আহমেদ ফাহাদ। এছাড়াও আমাদের এখানে লিখেছেন ইজাজ আলী পাপ্পু। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি লিখেছেন অহনা কবির আশা, সোহেল রানা, শামীম খান, এস কে কুন্তল, সুনম চাকমা, তার সাথে প্রিন্স রমিজ। এছাড়াও দেখতে পাচ্ছি আরো লিখছেন সোহেল রানা। আমাদের এখানে লিখেছেন জালাল উদ্দিন, তাছাড়াও রাজা সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদের যে পেজটা রয়েছে অর্থাৎ ভূত এফএম যে পেজটা, সেটা তো লিখেছেন আকাশ শাকি লিখেছেন ভালো লাগছে। এবং এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন জুয়েল, যে আমাদের এখানে লিখেছেন আরিয়ান আকাশ। এছাড়াও লিখেছেন আবু সাইম বাবল। এছাড়াও লিখেছেন আমাদের এখানে জাকারিয়া আকাশ। এছাড়া আমাদের এখানে লিখেছেন আরিয়ান ইসলাম। তারপরে লিখেছেন হামজা। এছাড়াও ইফতেখার সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/village অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell এই দুটো পেজে। এবং আপনি আমাদের এসএমএস ও পাঠাতে পারেন। আমাদের এসএমএস পাঠানোর নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাবেন 9840 নাম্বারে। এমডি হাসিব লিখেছেন আজকে একটু বেশি ভয় লাগছে। পবন বসুন্ধরা থেকে লিখেছেন আজ সব দিক দিয়ে পরিবেশ চরম। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে লিখেছেন তার কাছে ভালো লাগছে। আরাফাত আমাদের এখানে এসএমএস করেছেন ফুর্তি থেকে। এমবি বাবু নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে ফাহাদ নোয়াখালী থেকে এসএমএস করেছেন। লিখন আমাদের এসএমএস করেছেন চিটাগাং থেকে। আমাদের এখানে দেখতে পাচ্ছি এছাড়াও ফারহান তামজিদ এসএমএস করেছেন ত্রিমোহনী থেকে। এছাড়াও ফিরোজ আমাদের এখানে এসএমএস করেছেন ওয়াবদা খুলনা থেকে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি অমি এসএমএস করেছেন, লিমন আমাদের এখানে এসএমএস করেছেন তানজিম সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি এসএমএস করতে চান তাহলে তো নিয়মটা জানেনি। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং জানিয়ে দিন যে আপনি কোথা থেকে এসেছেন আমাদেরকে। জি, আমি মোহাম্মদ হাসিব, পিএন কলেজ ঢাকাতে পড়াশোনা করতেছি, এবার সেকেন্ড ইয়ার। আমি আসছি মিরপুর 14 ভাষণ খেলাধুলা থেকে। ওকে, আপনার ঘটনা শুনি আমরা। জি, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমার ছোট বোনের বান্ধবীর কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রামে। গ্রামের ভিতরে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে ছিল হাজবেন্ড ওয়াইফ আর কাজের মেয়ে। হাজবেন্ড শহরে চাকরি করার কারণে বাড়িতে সবসময় থাকতো না, শুধুমাত্র উইকেন্ড পাইলেই বাড়িতে আসতো। তো বাড়িতে কাজের মেয়েটাই ওই মহিলার সব কাজ করে দিত। ভাই আগেই বলি, এই মহিলাটা ছিল প্রেগনেন্ট। তো একদিন রাত্রে মহিলার খুব পানি তৃষ্ণা পায়। তো ওই মহিলাটা কাজের মেয়েকে ডাক দেয় পানি এনে দেওয়ার জন্য। তো অনেকক্ষণ ডাকার পর কাজের মেয়েটা আর আসে না, অনেক গভীর ঘুমে ছিল। তারপর মহিলাটা নিজেই পানি খেতে যায়। কলসের কাছে যায়, দেখে কি কলসের পানি নেই। তো উনি ভাবলেন যে টিউবওয়েল তো পাশেই, আমি যা পানি খায় আসে। তো তিনি গেলেন বাইরে টিউবওয়েলের কাছে পানি খেতে। পানি খাওয়া শেষ করে যখন ঘরে ঢুকবে তখন তিনি পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে। তো তিনি পিছনে তাকালেন, দেখলেন কি টিউবওয়েলের পাশে শিউলি গাছের গোড়ায় একটা বাচ্চা বসে বসে কান্না করতেছে। তো তিনি বাচ্চাটাকে দেখে জিজ্ঞেস করে, কি তুমি কাঁদতেছো কেন? তো বাচ্চাটা কোনো রিপ্লাই নেই, শুধু কান্নাই করতেছে। তো একটু পর দেখলো কি বাচ্চাটা একটা মহিলার রূপ ধারণ করছে। তো মহিলার পরনে ছিল ভাইয়া সাদা শাড়ি, মুখখানে রক্ত লেগেছিল, চুলগুলো উঠতেছিল, আর ওই মহিলার দিকে তাকে কান্না করতেছিল। এটা দেখে মহিলা সেন্সলেস হয়ে পড়ে। পরদিন যখন জ্ঞান ফিরে তখন দেখে যে কাজের মেয়ে আর বাড়ির আশেপাশের প্রতিবেশীরা তাকে দেখতে আসছে। তো এই ঘটনা শুনে শহর থেকে হাজবেন্ড বাড়িতে চলে আসে। তো মহিলার কাছে ঘটনা শুনে উনি কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তাকে একটা তাবিজ দেয় এবং কবিরাজ বলে যে এই তাবিজটা যতদিন আপনার পাশে থাকবে ততদিন আপনার কাছে কোনো খারাপ জিনিস আসবে না। এবং কবিরাজ আরো বলে আপনার যখন বেবিটা হবে তখন আপনার বেবিকে তাবিজটা পরায় দিবেন। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পর ওই মহিলার ঘরে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়।
তো মেয়েটা হওয়ার পর ওই মহিলাটা মেয়েটার গলায় তাবিজটা পরা দেয়। মেয়েটা যখন একটু বড় হয় মহিলাটা বলে যে তাবিজটা যেন গলা থেকে কোনো সময় না খুলে। তো গ্রামের স্কুল সাধারণত বিকাল দিকে ছুটি হয়। তেমন একদিন মেয়েটা স্কুল থেকে বাড়িতে ফিরতেছিল। তো বাড়িতে ফেরার সময় তার খুব আবার পানি তৃষ্ণা পায়। তো মেয়েটা ওই টিউবওয়েলের কাছ থেকে পানি খেয়ে পানি খাইছে। পানি খাই তখন ভাইয়া ওয়েদারটা অনেক ভালো ছিল। তো মেয়েটা যায় ওই শিউলি গাছের পাশে একটু বসছে। তো বসার একটু পরে কখন যে ঘুমায় পড়ছে মেয়েটা নিজেও জানে না। তো মেয়েটার ঘুম ভাঙে সন্ধ্যার একটু পরে। তো তো মেয়েটা যখন বাড়িতে ফিরবে দৌড়ে বাসায় ফিরতেছিল, মাঝ রাস্তা এসে দেখে কি মেয়েটার আম্মু মেয়েটাকে খুঁজতেছে। তো মেয়েটার আম্মু মেয়েটাকে বলে কি এত দেরি হয়েছে কেন? তো মেয়েটা বলে আম্মু আমি টিউবওয়েল থেকে পানি খেয়ে ওই শিলু গাছের পাশে ঘুমায় পড়ছিলাম। অ্যাজ ইউজুয়াল মহিলাটা আর এই যে মেয়ের গলার তাবিজটা দিয়ে খেয়াল করে না। তো রাত্রে মেয়ে পড়তে বসে, যখন পড়তে বসে তখন ওর আম্মু বলে আসো তোমার চুলগুলো একটু আশ্রয় দে। তো চুল যখন আশ্রয় দিতে যাবে তখন দেখে মেয়ের গলার তাবিজটা নাই। তো মেয়েকে জিজ্ঞাসা করে তারপরে তোমার গলার তাবিজটা কোথায়? তো মেয়ে আর বলতে পারে না। তো মহিলা বলে আজকে তো রাত হয়ে গেছে, তাবিজ আনা পসিবল না, তোমাকে কালকে সকালে কবিরাজের কাছ থেকে আবার নতুন একটা তাবিজ এনে দেবো। তো ওই দিন রাত্রে খাওয়া দাওয়া করে মেয়েটা ঘুমায় পড়ে। মেয়েটার রাত্রে ঘুম ভাঙে 2টা-2:30টার দিকে। কান্নার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যায়। তো মেয়েটা শুনতে পায় কি জানালার পাশে কেউ কান্না করতেছে। তো মেয়েটা ভাবছে কি তাদের কাজের মেয়ে বকুল কান্না করতেছে। তো মেয়েটা জিজ্ঞাসা করে বকুল তুই কি কান্না করতেছিস? তো বাহির থেকে ভাই কোনো রিপ্লাই আসে না, শুধু কান্নাই করতেছে। তো শুধু এরপর কিছুক্ষণ পর শুধু কান্না না, কান্নার সাথে সাথে অদ্ভুত গন্ধ ভিতরে আসতে থাকে, পচা গন্ধ। মেয়েটা এগুলো সহ্য করতে না পেরে জানালাগুলো সব লাগায় দেয়। তো ওই দিন রাতে আর কোনো প্রবলেম হয় না। এর পরের দিন মেয়েটা এই গত রাতের ঘটনা তার মাকে বলতে ভুলে যায়। স্কুল থেকে আসার পর খেলাধুলা করে আর মনে থাকে না। তো রাত্রে সন্ধ্যার সময় যখন পড়তে বসে তখন মেয়েটা ওর আম্মুকে ঘটনাটা ফুল বলে যে গত রাতে আমার সাথে এই ঘটছে। তো আম্মু তখন ঘটনাটা শুনে বুঝতে পারে। তারপর আম্মু বলে আজকেও তো রাত হয়ে গেছে, আজকেও দাবি জানা যাবে না, আজকে রাতে তুই আমার সাথে ঘুমাইস তাহলে আর ভয় পাবি না, কালকে সকালে তোকে নতুন দাবি জানা দেবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে মেয়েটা ওর আম্মুর সাথে যখন ঘুমাতে যাবে তখন দেখি ওর আব্বু হঠাৎ করে শহর থেকে চলে আসছে। তারপর মেয়ের আর কি করা, নিজের রুমে ঘুমাতে হয়। তো আগের রাতের মতন সেম কাহিনী, 2টা কি 2:30টার দিকে মেয়েটার আবার ঘুম ভেঙে যায় কান্নার শব্দে। তো ভাই কান্নার শব্দটা গত রাতের থেকে একটু জোরে ছিল। তো কান্নার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যায়। তো এই কান্নার শব্দের সাথে সাথে ওই পচা গন্ধ ভিতরে আসতে থাকে। তো মেয়েটা আগের রাতের মতোই জানালাগুলো সব লাগায় আর ঘুমায় পড়ে। ঠিক রাত 3টা কি 3:30টার দিকে ঘরটা প্রচুর গরম হয়ে যায়। জানালাগুলো যেহেতু সব লাগানো ছিল, তারপরে গরম হয়ে যায়। তারপর মেয়েটা সহ্য করতে পারে না গরমটা। তো মেয়েটা ভাবে একটু পরে তো ফজর আজান দিয়ে দিবে, জানালাগুলো খুলেই দিই। তো মেয়েটা যখন জানালা খোলার সাথে সাথে অদ্ভুত একটা গন্ধ ভিতরে আসে। আর ভাই সাথে সাথে রুমের দরজাটা অটোমেটিক খুলে যায় ঠাবি করে একটা শব্দ করে। তো এগুলো দেখে তো মেয়েটা চিৎকার করতে পারে না। মেয়েটার শরীরটা অবশ হয়ে যায়, অনেক ঘামতে থাকে। একটু পর দেখে কি জানালা থেকে একটা অদ্ভুত হাত আসছে, হাত এসে ওর পায়ে খামচির মতো করে ধরছে, জানালা দিয়ে বাইরে টেনে নিয়ে যাচ্ছে। তো মেয়েটা এগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেন্সলেস হয়ে পড়ে। পরদিন মেয়েটার আম্মু মেয়েটাকে ডাকতে যায়। তো যখন ডাকতে যায় দেখে কি যে বিছনায় ঘুমাইছে ওই বিছনার চাদরটা পুরো রক্তে ভিজে গেছে মেয়েটার পা সহ। তো মহিলাটা ইমিডিয়েটলি মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তারের কাছে যখন নিয়ে যায় দেখে কি ওই আঙ্গুলের আঁচড়গুলা, নখগুলা পায়ের অনেক দূর পর্যন্ত ঢুকে গেছে। তো ডাক্তার ব্যান্ডেজ করে দেয়। তারপর মহিলাটা বাচ্চাটাকে সরাসরি কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজের কাছে যখন নিয়ে যায় কবিরাজ একটা তাবিজ দেয় এবং বলে যে এই তাবিজটা আগের তাবিজের মতো গুণসম্পন্ন না, খারাপ জিনিস কাছে আসতে পারবে না বা দূর থেকে প্রবলেম করতে পারবে। তারপর এই ঘটনার পর মহিলার হাজবেন্ড তাদেরকে আর গ্রামে রাখে না, তাদেরকে শহরে নিয়ে আসে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের
পরবর্তী ঘটনা। এবং তার আগে আমি একটা খবর জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দীর্ঘ আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের ঘটনা পাঠানো হলেই আপনাদের ঘটনা যদি আপনারা পাঠান তাহলে আমরা চলতে পারবো, আদারওয়াইজ তো আমাদের আসলে কন্টিনিউ করা কোনোভাবেই সম্ভব না। ভূত এফএম এর বই যারা খুঁজছেন তাদের জন্য একটু খবর দিই, ভূত এফএম এর সকল বই পাওয়া যাবে রকমারি.com এ। অর্ডার করতে ভিজিট করুন www.রকমারি.com অথবা কল করুন 01519521971। হটলাইন যেটা হটলাইনের নাম্বারটা আমি বলে দিচ্ছি 16297। প্রতিটি বই শুধুমাত্র 150 টাকার সাথে ডেলিভারি চার্জ, তবে 3টি বই স্পেশাল বান্ডল অফার শুধুমাত্র 420 টাকায় ডেলিভারি চার্জ, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে না। সো আপনি চাইলেই এটা সংগ্রহ করে ফেলতে পারেন। এনিওয়েজ চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনা, তবে তার একটা ছোট্ট বিরতি রয়েছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। আমাদের গেস্টও চেঞ্জ করতে হবে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, কোথাও যাবেন না, শেষ ঘটনাগুলো শোনা যায় এবং এটাই আওয়ারের লাস্ট ব্রেক, সেটা আপনারা জানেন। সো স্টে টিউন, ফিরে আসছি একটু পরেই। The night comes alive with driving forth. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। ঘড়িতে সময় রাত 1:40। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের শেষ ঘটনায়, কারণ আজকে আর হাতে তেমন সময় নেই। আমরা চলে যাচ্ছি আবারও। ভাই আপনার নামটা আরেকবার প্লিজ বলবেন, তারপর আমরা আরেকবার বলতে হবে আমরা প্লিজ। নয় ওকে, আমরা চলে যাই আমাদের ঘটনায়। এবং আপনি একটা ঘটনা বলতে চাইছিলেন, তখন আমরা শুনতে পারিনি, এখন শুনি সেই ঘটনাটা। বাসার ঘটনা তো এটা মনে হয়। জি অবশ্যই বাসা। ওকে, এটাও ধানমন্ডিতে, কিন্তু বাসাটা হলো আমার আগের বাসা। জি এটা আমার দাদা বাড়ি, এটা ধানমন্ডিতে, এখন নয়রাতে সিচুয়েট। জি। তো বাসাটা ইন্ডিপেন্ডেন্ট হাউস, আগের বানানো 1965 করা বাসাটা। বাসাটা নর্মাল এমনি সব ভালো, সব সুন্দর, কিন্তু একটা প্রবলেম সবসময় ছিল যে বাসাটা প্রথম থেকেই হন্টেড। প্রথম থেকে বাসার মধ্যে মানে আগের বাসাটা কন্টেন্ট ছিল। হ্যাঁ, এটা কিভাবে যে আমাদের পিছিয়ে ছাড়েন আমি জানি না, কেন ছাড়ে না, বাট এনিওয়েজ ওই বাসাটা হলো হন্টেড। ওখানে এরকম ঘটনা ঘটছে যে দেখা যাচ্ছে যে বাসাটা ছিল 2.5 তলা অ্যাকচুয়ালি, 1-2 আর উপরে একটা হল রুম ছিল। তো দেখা যাচ্ছে রাতে 12টার পরে আপনার হল রুমের লাইট হঠাৎ করে জ্বলে উঠছে, আচ্ছা। এবং হল রুমের যে বাথরুম আছে ওখানে পানির আওয়াজ হচ্ছে। তারপরে গোলাপ ফুলের গন্ধে ভরে গেছে, যদি কেউ উপরে ওই সময় যেয়ে থাকে আর কি। এরকম কোন গাছ নিশ্চয়ই ছিল না, না, গোলাপের গাছ ছাদে তো ছিল না, সব ছিল নিচে। তো এরকম ধরনের অনেক ঘটনা। তো প্রায় তো আমাদের বাসায় একটা কেয়ারটেকার ছিল, উনি তো ওনার যেটা হচ্ছে যে উনি ঘুমাতেন হলেন ড্রয়িং রুমে। তো এরকম একদিন ঘুমাচ্ছেন, তো সকালবেলা সে ফিগার আউট করে যে সে নিচে যেখানে গাড়ি পার্ক করে ওখানে কার পর্চের মধ্যে তাকে রেখেছে। হ্যাঁ, মানে সে ঘুম থেকে উঠে দেখছে। আর ওই পাশে একটা ঘটনা ঘটছিল, এটা আপনারা প্রবাবলি পুরানো নিউজ পেপার আর্কাইভ খুঁজলেও পেতে পারেন। ওখানে আমাদের একটা দারোয়ানকে মেরে ফেলছিল ওই বাসার মধ্যে। ওই বাসাটা যেটা হয়েছিল যে ওখানে নিচে সার্ভেন্ট কোয়ার্টারের একটা বাথরুম ছিল। তো ওই দারোয়ানটা খুব মানে রক্তটা টাইপ ছিল। তো ওকে যখনই অনেকবারই স্বপ্ন দেখাইছে যে তুমি পিছনের সাইডে বসো না, পিছনের সাইডে পিছনের ড্রেনে তুমি পেশাব করো না, তুমি বাথরুম ইউজ করে, এরকম ধরনের নাকি স্বপ্ন দেখাইছে। তো ওইগুলো বিশ্বাস না করে মানে হি কেপ্ট অন ডুইং দ্য সেম থিং। তো পরে যায় একদিন সকালবেলা আমাদের আরেকজন দারোয়ান, সে যায় ওনাকে নক করতেছে বাথরুমে, কিন্তু বাথরুমের ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ হওয়ার পরে তারপরে পিছন সবাইকে ডাকলো যে কি ব্যাপার, উনি বাথরুমের মধ্যে গেছে, এখন পর্যন্ত বেরোচ্ছে না। তারপরে উপরে থেকে সবাই নামার পরে তো পিছনের একটা জানালা ছিল ছোট, ওখান থেকে দেখে যে প্যানের মধ্যে মাথা উল্টা করে এবং পা উপরের দিকে দিয়ে। এটা আপনারা সবাই দেখেছেন? আমি অনেক ছোট সময়, এটা আমার আম্মার কাছে শোনা ঘটনা। তো ওনারা সবাই দেখেছে। তারপরে তখন আমার দাদা ছিলেন আবার সরকারি কর্মকর্তা, উনি বনপ্রধান ছিল ওই সময়। তো এটা একটা মানে অনেক বড় একটা ইস্যু হয়ে গেছিল তখন, যে বাসার মধ্যে এরকম মার্ডারের মতন। তারপরে যখন নিয়ার ছেলে আসলেন, দারোয়ানের ছেলে আসলেন, উনি এসে কোনো ক্লেম করেনি। তো মজা ছিল, যখন দারোয়ানের বডিটা রিট্রিভ করে তখন গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ।
যেটা সারপ্রাইজিং, এটা কেমনে আসলো। ওই বাসায় এরকম আরো ঘটনা ছিল যে আমাদের একটা কোনার রুম ছিল, আমরা ছোটবেলায় ওটাকে ফুপির রুম বলে জানতাম। আচ্ছা। তো ওই রুমটার মধ্যে কোনো সময় ছাদের একটা কোনা কোনো সময় জোড়া লাগেনি, বাড়িটা হওয়ার পর থেকে কোনো সময় ঢালাইটা হতো না, ঢালাই করতো ফেটে যেত, ঢালাই করতো ফেটে যেত। তারপরে আমার দাদি অনেক মানে দোয়া দুরুদ পরে মানে ওনারা অনেক রিচুয়াল করে তারপরে ওটাকে ঠিকঠাক করছে, তবে ইট টুক দেম লং টাইম। ওই বাসাটার কাছে আমি আব্বার কাছে শুনেছিলাম যে ওই বাসাটাও যখন বানাইছে ওখানেও একটা কবরের মতন কি জানি পাওয়া গেছে। তো এটা ল্যান্ডই কিনা ছিল অনেক আগের, মানে আমার দাদার আম্মার আমলের ছিল। ওকে। তো এই একটা ওই বাসার মধ্যে একটা ঘটনা। তার মানে আপনাদের এটা হচ্ছে শুধুমাত্র রিসেন্টলি শুরু হয়েছে এরকম কোনো কিছু না, বহু আগে থেকে আপনারা এই সমস্ত জি। জিনিস ফেস করে আসছেন এবং এখন মোটামুটি মনে হয় আর ভয় লাগে না, থাকতে থাকতে মোটামুটি ভয়ের সাথে। তো মোটামুটি অভ্যাস হয়ে গেছে। মানে একটা জিনিস অবাক ঘটনা ঘটে, যদি আপনার 2 মিনিট সময় থাকে। জি জি প্লিজ। একটা অবাক, আমার একটা কাজিন আছে, নাম হলো তাহিন, ও থাকে খুলনাতে। জি। ছেলেটা নর্মাল নাইস গাই, সবকিছু তার ভালো, পড়ালেখা করতেছে সব ভালো, কিন্তু ওর ভিতরে কিছু কিছু জিনিস আমরা খুব সারপ্রাইজড হই। যেরকম ধরেন আমাদের যদি কোনো কাছের রিলেটিভ মারা যায়, জি। ওরা কেমনে জানি 2 মাস 1 মাস আগে থেকে বলতে থাকে যে আমাদের মধ্যে কেউ চলে যাবে, মারা যাবে, এই হবে। তো আমার একটা খালু মারা গেছেন, বড় খালু, আমার অ্যাকচুয়ালি কাজিনের হাজবেন্ড, জি। উনি সবচেয়ে বড় সিনিয়র। উনি মারা যাওয়ার 2 মাস আগে কিন্তু আমার এই তাহিন ওই কাজিন ও বলা শুরু করছে। তো আমার মানে এরকম ধরনের ওর সাথে অনেক কিছু দেখে, যেরকম রাতের বেলা ও সাপ দেখছে, ফিল করছে ঠান্ডা, পরে এগুলা বিভিন্ন ধরনের এভিডেন্স পেয়েছে। ওর স্টোরি অ্যাকচুয়ালি ও আসলে বেটার বলতে পারতো, আমি জাস্ট আপনাকে আমরা আশা করলাম যে কোনো একদিন যদি আসবে ইনশাল্লাহ। আচ্ছা ওকে ফাইন, তাহলে তো চলে আসা যায়। আমরা মনে হয় হাতে আর সময় নেই, আমাদেরকে শেষ করে ফেলতে হবে। আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই যে কিভাবে আমাদের SMS করতে হবে, এই ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti